তো আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব প্রোনাউন নিয়ে বিস্তারিত। প্রথমে আমরা জেনে নেই প্রোনাউনটা আসলে কি। এটা আপনারা সবাই জানেন, নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় তাই প্রোনাউন। সে ফর এক্সাম্পল, বাংলায় আমরা এমন করে বলি, এই একটু দাঁড়াবেন, এই যে একটু শুনবেন, এই যেটাও কিন্তু একটা প্রোনাউন। অর্থাৎ কোনো নাউনকে মেনশন করে আমরা যা কিছু ব্যবহার করি তাই প্রোনাউন। কোনো নাউনের রিপ্লেসমেন্টে আমরা যা কিছু ব্যবহার করি, এভরিথিং ইজ ওয়ান কাইন্ড অফ প্রোনাউন। তাহলে আমাদেরকে এখন জানতে হবে কত ধরনের প্রোনাউন রয়েছে। স্ক্রিনে লেখার দিকে আগে মনোযোগ হবে না, মনোযোগ হবে আগে আমার কথার দিকে। যখন আমি নিজে স্ক্রিনের দিকে যাব তখন আপনারাও স্ক্রিনের দিকে মন দিবেন। কথা আগে শোনেন। পরীক্ষায় যদি প্রশ্ন হয় প্রোনাউন কত প্রকার, উত্তর দিবেন 8 প্রকার। প্রোনাউন সাধারণত বা প্রধানত 8 প্রকার, তবে এর বাইরেও আরো অনেকগুলো প্রোনাউন রয়েছে। প্রশ্ন হলো কেমনে হয় আবার সেটা, 8টা প্রোনাউন আবার এর বাইরে কেমনে হয়। কারণ যেমন পার্সোনাল আর ইমপার্সোনাল মিলে একটা প্রোনাউন ধরা হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন মিলে একটা প্রোনাউন ধরা হয়। এরকম করলে প্রোনাউন 8 প্রকার। একেবারে শাখা প্রশাখা ভাগ করলে প্রোনাউন মোট হচ্ছে 11 প্রকার। সো আমরা প্রোনাউনের সাথে পরিচিত হব। ক্লাস শেষে পিডিএফ লেকচার শিটটা সবাই পেয়ে যাবেন, তাড়াহুড়া করে লেখার কোনো কারণ নেই। আর যারা আপনারা হচ্ছে যে তাড়াহুড়া করবেন সেক্ষেত্রে তো মনোযোগ দিতে পারবেন না। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ শিট দিয়ে দিই, এই জন্যই যে আপনাদের জন্য তাড়াহুড়া করে লিখতে গিয়ে অমনোযোগী না হতে হয়। সো মনোযোগ দেন পূর্ণাঙ্গভাবে। আইডেন্টিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, আমরা এখন যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রোনাউনের শ্রেণীভাগ এবং প্রোনাউন চিহ্নিতকরণ। স্ক্রিনের দিকে এবার তাকাবেন। প্রোনাউন সাধারণত 8 প্রকার, তবে এর বাইরে আরো বিভিন্ন প্রোনাউন রয়েছে। নাম্বার 1 আসেন পার্সোনাল প্রোনাউন। আমার আলোচনা বুঝে যান, আমি মাঝে মাঝে হুট করে একজনকে প্রশ্ন জিজ্ঞেস করব, সে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। উত্তর না দিতে পারলে বুঝে নিব মনোযোগ দেননি। পার্সোনাল প্রোনাউন কারা? পার্সন মানে ব্যক্তি, সুতরাং বুঝতেই পারছেন ব্যক্তিবাচক নামের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হয় পার্সোনাল প্রোনাউন। ব্যক্তিবাচক নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তার নামই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন আমরা ব্যক্তির পরিবর্তে কোন প্রোনাউন গুলো বসাই? আই, উই, ইউ, হি, শি, দে। সো দে আর কল্ড পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন কারা? এরা আসলে ব্যক্তি বাদে অন্য কোনো নাউনের পরিবর্তে বসে, তাই এরা ইম্পার্সোনাল প্রোনাউন। যেমন ইট আর দে। তার মানে দে এমন একটা প্রোনাউন যে পার্সোনাল ইম্পার্সোনাল উভয়েরই কাজ করতে পারে। 3 নাম্বার পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ আর 4 নাম্বার পসেসিভ প্রোনাউন। এখানে একটা মজার সমন্বয় আছে। কি সমন্বয়? দেখেন, মাই, এখানে মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার। মাই মানে আবার, আবার মাইন মানেও কিন্তু আমার। খেয়াল করে যান, আওয়ার মানে আমাদের, আবার আওয়ার্স মানেও আমাদের। ইয়োর মানে তোমার, আবার ইয়োর্স মানেও তোমার। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইয়োর আর ইয়োর্স? পার্থক্যটা হচ্ছে এরকম, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এই পসেসিভ গুলো সব সময় নাউনের পূর্বেই বসে। অর্থাৎ এরা নাউনের পূর্বে ছাড়া বসতে পারে না। হয়তো বা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে, তার পূর্বে বসবে, মানে এরা নাউনকে কেন্দ্র করে বসবে, নাউনের পূর্বেই বসবে। যারা নাউনের সামনে বসে তাদেরকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। এই জন্য এদের নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এরা নাউনের পূর্বে বসতে পারে না, তাই এরা পসেসিভ প্রোনাউন। এগুলো শিখে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে এটাই, আমরা জেনে নিলাম যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এরা যেন সবসময় বাক্যে নাউনের পূর্বেই বসে, সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো। সেই সাথে আমরা খেয়াল রাখবো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এরা যেন কোনোভাবেই নাউনের পূর্বে না বসে। এটা শিখে আমাদের লাভ হচ্ছে এটাই, পরীক্ষায় এরকম করে কিছু বাক্য দেয়া থাকবে, যেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, দিস this pen, this pen is her, অবলিক দেওয়া হলো হার্স। আপনাকে বললো কোনটি সঠিক? কি বললো বলেন তো? দিস পেন ইজ হার নাকি হার্স? কোনটি সঠিক হবে? কোনটি সঠিক হবে বলেন তো? Sir, hers. Sir, hearts. Hers, sir. হার্স Yes. সঠিক হবে। কারণ হার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। হার তখনই বসবে যখন তারপর একটা নাউন থাকবে। এই দেখেন লেখা আছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এরা সবসময় নাউনের সামনে বসে, কিন্তু আমার এখানে তো নাউন নেই। আর যদি নাউন নাই থাকবে তাহলে পসেসিভ প্রোনাউন, আর পসেসিভ প্রোনাউন হিসেবে হার ব্যবহার না হয় হার্স, তার মানে সঠিক উত্তরটা আমার হয়ে যাবে হার্স। এখন যদি বাক্যটা আমি এভাবে লিখি,
দিস ইজ হার অবলিক হার্স পেন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? হার পেন। এখন হবে হার পেন, কারণ পেন যেহেতু স্যার নাউন, দিস ইজ হার পেন। নাউনের সামনে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তার মানে এখানে হার্স না হয়ে হার হবে। সবাই ঠিকই বলেছেন, হার। সো আমাদের লাভ হচ্ছে এটাই, মনে রাখতে হবে যে এক কথায় মনে রাখতে হবে যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। আপনাদেরকে যখন শীটটা দিব দেখে নেবেন ভালো করে। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এরা সবসময় নাউনের পূর্বে বসে, তাই এদেরকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে মাইন, আওয়ার্স, ইওর্স, হিজ, হার্স, দেয়ার্স, এরা কখনোই নাউনের পূর্বে বসতে পারে না। তাহলে অর্থের দিক থেকে এক, মাই মানো আমার, মাইনও আমার, আওয়ার আমাদের, আওয়ার্সও আমাদের, ইওর তোমার, ইয়োর্স তো তোমার, হিজ তার, হিজও তার, হার তার, হার্সও তার, দেয়ার তাদের, দেয়ার্স তাদের। পার্থক্য, এরা নাউনের পূর্বে বসবে আর এরা নাউনের পূর্বে বসতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন যে স্যার, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার হিজও তো পসেসিভ প্রোনাউন, দুটো তো এক হয়ে গেল, আমরা কেমনে বুঝবো কোন হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ আর কোন হিজ পসেসিভ প্রোনাউন? আপনারা এমনি বুঝবেন, যখন আপনি দেখবেন লেখা আছে দিস বুক ইজ হিজ, এই বইটা তার। আবার লিখছি দিস দিস বুক ইজ হিজ, এই বইটা তার। এখন আমি যদি প্রশ্ন করি হিজটা পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি পসেসিভ প্রোনাউন, এখন আপনারা কি বলবেন বলেন তো, এটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? প্রোনাউন স্যার। প্রোনাউন, কারণ স্যার এটা প্রোনাউন। নাউনের পূর্বে বসতে পারেনি, তাই এটা পসেসিভ প্রোনাউন। কিন্তু যখন আমি বলবো এভাবে যে দিস ইজ হিজ বুক, এটা হচ্ছে তার বই, এখন যদি আমি বলি হিজটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন শেখার আমাদের উপকারিতাটা, মনে রাখতে হবে এগুলো ভালো করে। মনে রাখলেই তবেই সম্ভব, না হলে সম্ভব না। এবার আমরা 5 নম্বরে দেখে নিব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। চলেন আমরা দেখে নেই কারা কারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রথম কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যাপারটাকে ভালো করে আপনারা বোঝেন আমার কাছে। ডেমনস্ট্রেটিভ শব্দের বাংলা অর্থে হচ্ছে নির্দেশ সূচক, যারা নির্দেশনা দেয়। যেমন আমরা বলি না এটা ওইটা একটা পাখা, এটা একটা বই, ওইগুলো আম, এগুলো কি, নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যার কারণে এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রশ্ন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে এরকম, দিস, দ্যাট, দিস, দোজ, সাজ, এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এদের মধ্যে আবার পার্থক্য আছে। কি পার্থক্যটা? প্রথমত তো আমরা জানলাম দিস, দ্যাট, দিস, দোজ কে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্বিতীয়ত আমরা জেনে নিব এই দিস, দ্যাট সিঙ্গুলার নাম্বারের কাজ করে, তার মানে কি এরপরে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। আর দিস, দোজ প্লুরাল নাম্বারের কাজ করে, তার মানে কি এরপরে নাউন ভার্ব দুটোই কি হয়? প্লুরাল হয়। তাহলে এই হচ্ছে দিস, দ্যাট এবং দিস, দোজের মধ্যে পার্থক্য। দিস, দ্যাট সিঙ্গুলার, এরপরে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, এবং দিস, দোজ প্লুরাল, এরপরে নাউন ভার্ব দুটোই কি হয়? প্লুরাল হয়ে যায়। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। এগুলো শিখে আমাদের লাভ কি? এগুলো শিখে আমাদের লাভ হচ্ছে এরকম, দিস বুক ইজ ইয়োর্স, পরীক্ষায় এরকম করে একটা বাক্য দেয়া থাকবে। কি বাক্য দেয়া থাকবে দেখে নেন, একটু দেখলেই বুঝতে পারবেন। পরীক্ষা দেয়া থাকবে এভাবে, দিস পেন ইজ মাইন। আপনাকে বললো কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যটিকে সঠিক করে লিখো। দেখেন, তখন আপনি বুঝতে পারবেন ঠিকই, আচ্ছা দিস তো প্লুরাল, দিস যদি প্লুরাল হয় এরপর নাউনও তো প্লুরাল হবে, না তার মানে পেন দেওয়া যাবে না, দিতে হবে আমাকে পেন্স। না, নাউন যদি প্লুরাল হয় ভার্ব তো সিঙ্গুলার হতে পারে না, তার মানে আমাকে ইজ দেওয়া যাবে না, দিতে হবে কি আর। দিস পেন্স আর মাইন। এই জন্যই আপনাকে জানতে হবে দিস, দ্যাট সিঙ্গুলার, এরপর যা বসে 14 গোষ্ঠী সিঙ্গুলার, দিস, দ্যাট প্লুরাল, এরপরে যা থাকে সবকিছু হবে প্লুরাল। সেই সাথে ভুলে গেলে চলবে না, দিস, দ্যাট, দিস, দোজ কে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার চলেন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বুঝি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আসলে কি? যখন অনেকগুলো নাউনকে একসাথে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা করে বুঝায়, তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। সেটা কিরকম? যেমন আমি বললাম সুপ্রসন্ন সেখানে গিয়েছিল, খাদিজা গিয়েছিল, সাজিদুর রহমান গিয়েছিল, মেঘলা রক্সি গিয়েছিল সেখানে। আমি বললাম সেখানে তৌহিদ গিয়েছিল, আমি বললাম সেখানে ইশরাত গিয়েছিল, সেখানে তৌফিক গিয়েছিল। এই যে বারবার তাসনিম গিয়েছিল, হাবিবা গিয়েছিল, মধুমন্তী গিয়েছিল। তো একই নাম আমি বারবার এগুলো নাম মেনশন না করে আমি তো বলতে পারি প্রত্যেকে সেখানে গিয়েছিল। এই যে অনেকগুলো নাউনকে একসাথে না বুঝিয়ে যখন প্রত্যেককে আলাদা করে বোঝানো হয়, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন?
ইজ, এভরি, ইদার, নেইদার এদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে রাখবেন, ইজ, এভরি, ইদার, নেইদার এর নাম কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর একটা মজার জিনিস আছে, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এর পরে 14 গোষ্ঠী সিঙ্গুলার হবে। অর্থাৎ ইজ, এভরি, ইদার, নেইদার এরপরে নাউন থাকলে নাউন সিঙ্গুলার, ভার্ব থাকলে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন থাকলে প্রোনাউন সিঙ্গুলার, মানে এরপরে জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী যা আছে এভরিথিং উইল বি সিঙ্গুলার ফর্ম, দেয়ার উইল বি নো প্লুরাল ফর্ম। মাথায় রাখবেন আফটার ইজ, এভরি, ইদার, নেইদার। তাহলে এগুলো সব সময় আমাকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে, এরপর সবকিছু হবে সিঙ্গুলার। কেন? এর পিছনে লজিক কি? লজিকটা হচ্ছে ইজ মানে তো প্রত্যেকে, এভরি মানে তো প্রত্যেকে, আর আপনারা জানেন প্রত্যেকে, প্রত্যেকে মানে কি? প্রতি প্লাস এক, প্রতি প্লাস এক। তার মানে ইজ এভরি দ্বারা কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। আর এক মানে কি? সিঙ্গুলার। এই জন্য ইজ এভরি পর সবকিছু হবে কি? সিঙ্গুলার। ইদার মানে দুজনের মধ্যে যে কোনো একজন, নেইদার মানে কি? একজনও না। অর্থ থেকেই বোঝা যায় এদের অর্থটা হচ্ছে সব এক কেন্দ্রিক, তাই এরপরে যা থাকে সবকিছু হবে কি? সিঙ্গুলার। এখন এগুলো শিখে আমাদের লাভ কি? আমরা যে জানলাম ইজ, এভরি, ইদার, নেইদারকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর এদের পরে যা থেকে সবকিছু সিঙ্গুলার হয়, এটা শিখে আমাদের লাভ কি? পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? পরীক্ষায় আসবে এভাবে, একটা বাক্য লেখা হলো, এভরি স্টুডেন্টস ওয়ান্ট টু মেক মেক দেয়ার রেজাল্ট ব্রিলিয়ান্ট বা এক্সিলেন্ট। এখন বলো, প্রত্যেক শিক্ষার্থী চায় তার ফলাফলটাকে ভালো করার জন্য। ফাইন, চাইতেই পারে, তাহলে তো দোষের কিছু নেই। এখানে সমস্যা যেটা হলো, বাক্যটা ভুল হয়েছে। কেন ভুল হলো? কারণ আমরা জানি ইজ, এভরি, ইদার, নেইদার পরে সবকিছু হয় সিঙ্গুলার, তাই না? তো যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে এভরি স্টুডেন্টস তো হতে পারে না, স্টুডেন্টস এর এসটা আমরা বাদ দিলাম, তাহলে বাক্যটি হবে কি? এভরি স্টুডেন্ট, নাউন সিঙ্গুলার হলো। এবার কি? সবই সিঙ্গুলার, ভার্বও তো সিঙ্গুলার। আর আপনারা জানেন সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? এস যুক্ত করতে হয়। তাহলে এখানে ওয়ান্ট না লিখে আমাকে কি লিখতে হবে? ওয়ান্টস দিলাম। তারপর প্রোনাউনও সিঙ্গুলার, এখন দেয়ার মানে তো তাদের, তাহলে দেয়ার হবে না, এখানে হবে কি? হিজ অথবা হার, তাই আমরা হিজ দিলাম। তো সঠিক বাক্যটি হলো এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু মেক হিজ রেজাল্ট ব্রিলিয়ান্ট। এটাই হচ্ছে সার্থকতা। ইজ, এভরি, ইদার, নেইদারের পরে সবকিছু কি হয়? সিঙ্গুলার হয়। এবার আমরা বুঝবো রিলেটিভ প্রোনাউন। কেন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয় সেটা বোঝেন আগে। এর কারণটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা বাক্য লিখলাম, আপনি একটু মনোযোগ দেন আগে। সে আমি একটা বাক্য লিখলাম, কি বাক্য? আমি লিখলাম দা বয় কেম হিয়ার, বালকটি এখানে এসেছিল। ফুল স্টপ দিয়ে আমি লিখলাম হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এখন কিন্তু দুইটা বাক্য আলাদা আলাদা হয়ে গেল, স্বাধীন বাক্য হয়ে গেল। এখন আমি এই দুইটা বাক্যকে দুইবার না লিখে আমি একটা বাক্যে রূপান্তর করব। তাহলে সে আমার ভাই, সে বলতে কে আমার ভাই? ওই বালকটাই তো আমার ভাই। তাহলে আমি এই জায়গাটার এই হি ইজ মাই ব্রাদার এটাকে আমি তুলে নিয়ে এই বয়ের পরে লাগাই দিলাম, আর এখানে হি না দিয়ে আমি কি দিলাম? হু দিলাম। তাহলে হু এর কাজটা কি হলো? হু এর কাজটা হলো দুইটা অংশের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দেয়া। আর যারা সম্পর্ক সৃষ্টি করে দেয় যে প্রোনাউনগুলো, সেগুলোর নামই হলো রিলেটিভ প্রোনাউন। কারা রিলেটিভ প্রোনাউন? হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ, দ্যাট এগুলোর নাম রিলেটিভ প্রোনাউন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, শুধু কি এগুলোই শেষ? আর নাই? হোয়েন, হোয়ার নাই? ওগুলো প্রোনাউন না, ওগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে যে ডব্লিউএইচ গুলো আছে, হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ, দ্যাট, এরাই শুধু রিলেটিভ প্রোনাউন। এর বাইরে যে ডব্লিউএইচ গুলো আছে এগুলো প্রোনাউন না, ওদেরকে বলা হয় অ্যাডভার্ব। আমি আবারও বলি, আপনাদেরকে খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, ক্লাস শেষে শীটটা সবাই পেয়ে যাবেন। শুধু মনোযোগ দেন আমার কথায়, তাহলে আমরা দ্রুত অনেক কিছু শিখতে পারবো। আমরা লিখে লিখে পড়তে গেলে 2 ঘন্টায় যা শিখবো, আর শুধু শুনে আর দেখে পড়লে 2 ঘন্টায় তার সাথে বেশি গুণ, কয়েক গুণ শিখতে পারবো আমরা। তো এই জন্যই আমি কিন্তু এই স্ক্রিন শেয়ার করে বুঝাই, যেন অল্প সময় আমরা অনেক কিছু শিখতে পারি, আলোচনা করতে পারি। যাই হোক, আমি যে কথাটি বলেছিলাম, হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ, দ্যাট এগুলোর নাম রিলেটিভ প্রোনাউন। এগুলোর বাইরে যে ডব্লিউএইচ গুলো আছে সেগুলো প্রোনাউন না, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব।
তো যদি আপনাকে প্রশ্ন করা হয় কোনো বাক্যে হু, হুম, হুজ আর ড্যাশ এগুলো কি হিসেবে ব্যবহার হয়, উত্তর দিবেন রিলেটিভ প্রোনাউন। তবে কি তবে তবে হচ্ছে এদেরকে দিয়ে যদি কখনো প্রশ্নবোধক বাক্য করা হয় তখন এরা রিলেটিভ প্রোনাউন না হয়ে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ দ্যাট এরা সারা জীবন বাক্যের যেখানেই ব্যবহার হোক, যে অবস্থায় থাকুক কিংবা বাক্যে ব্যবহার হোক বা না হোক, এদের জন্ম পরিচয় হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। কি হিসেবে? রিলেটিভ প্রোনাউন হিসেবে। কিন্তু যদি কখনো এদেরকে দ্বারা আমরা প্রশ্নবোধক বাক্য করি, সে ফর এক্সাম্পল আমি লিখলাম যে হু আর ইউ, হু আর ইউ দিয়ে আমি বললাম ইন দিস সেন্টেন্স, এই বাক্যে হু আর ইউ দিয়ে আমি বললাম এই বাক্যে হুটা কোন প্রোনাউন, তখন আমাকে বুঝতে হবে এখানে তো হু কোন অংশকে যুক্ত করেনি বরং প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে, তখন হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে আমি যদি এই মুহূর্তে এখন শারমিন আক্তারের কাছে জিজ্ঞাসা করি যে আপনি রিলেটিভ প্রোনাউন আর ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে কি পার্থক্যটা বুঝলেন, আমাদেরকে যদি একটু সংক্ষেপে বুঝায় দেন। শারমিন আক্তার আনমিউট করে আমাদেরকে একটু বুঝিয়ে দেন। শারমিন আক্তার, আপনার ওখানে ছোট্ট একটা ইয়া আছে দেখেন, মাইক্রোফোনের মতো সাইন, ওখানে আনমিউট করে আমাকে একটু আমাদেরকে একটু বুঝান আপনি রিলেটিভ প্রোনাউন আর ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে কি পার্থক্যটা বুঝলেন, বলেন। রিলেটিভ প্রোনাউন বলতে দুইটা প্রোনাউনের মাঝখানে যখন দুইটা প্রোনাউন ওকে শারমিন, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো বলেছেন, থ্যাংক ইউ। সম্পর্ক বোঝাবে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, যে হু, হু ইজ, আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এজন্য আপনি ভালো বুঝতে পারছেন, আমি এটা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই ছিল রিলেটিভ প্রোনাউন এবং ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা। এবার আমরা বুঝবো রিফ্লেক্সিভ প্রোনাউন। কারা রিফ্লেক্সিভ প্রোনাউন, কেনই বা এদের নাম রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই নিয়ে আমরা আলোচনায় যাব। প্রথমত আসি, এরা রিফ্লেক্সিভ প্রোনাউন কেন, অন্য কোনো প্রোনাউন নাম না হয়ে রিফ্লেক্সিভ নাম এদের হতে হবে কেন, এর পিছনে কেন, কারণটা কি, এদের নাম রিফ্লেক্সিভ হওয়ার কারণটা আমরা একটু জানবো। কারণ আমি একটা বাক্য লিখলাম, এই বাক্যটার সাথে আপনারা সবাই পরিচিত, শি কিল্ড হারসেলফ। দেখেন এখানে কিন্তু হিমসেলফ লিখলে হবে না, হারসেলফ লিখতে হবে। এটার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। নরমালি যে প্রোনাউন গুলো শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকে তাদেরকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আমার প্রশ্ন হলো কেন এদের নাম রিফ্লেক্সিভ প্রোনাউন করা হলো? আপনারা জানেন রিফ্লেক্সিভ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর রিফ্লেক্সিভের যে নাউন ফর্মটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেক্সিভের নাউন ফর্মটা হচ্ছে কি? রিফ্লেকশন, মানে প্রতিচ্ছবি বা প্রতিছায়া। সবসময় দেখবেন রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে সাবজেক্টের একটা রিফ্লেকশন থাকে। এই যে শি এর রিফ্লেকশন কিন্তু হার বা হারসেলফ। তাই এখানে হিমসেলফ দিলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে, যদি আমি এখানে হিমসেলফ দেই বাক্যটা ভুল হবে। এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনে সবসময় সাবজেক্টের রিফ্লেকশন পাওয়া যায়, দ্যাটস ওয়াই এটার নাম বলা হয় কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন কোনো প্রোনাউনের শেষে সেলফ বা সেলফ যুক্ত থাকে সেগুলোর নাম বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেলফ ব্যবহার হয়, আর প্লুরাল নাম্বার হলে সেলফস ব্যবহার হয়। আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে সাবজেক্টের রিফ্লেকশন পাওয়া যায় বলে এদের নাম হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, ওয়ানসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখবেন একটা বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি বসবে, হিমসেলফ বসবে নাকি হারসেলফ বসবে নাকি দেমসেলফ বসবে, সেটা কিন্তু নির্ভর করবে ওই বাক্যের সাবজেক্টের উপর। যদি সাবজেক্টটা এখানে শি হয় তাহলে এখানে রিফ্লেক্সিভ হবে হারসেলফ। যদি সাবজেক্টটা এখানে বস্তুবাচক হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইটসেলফ। যদি সাবজেক্টটা এখানে দে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কি? দেমসেলফস। সো সাবজেক্টের উপর নির্ভর করে একটা বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। তাহলে আমরা বলতে পারি the use of reflexive pronoun fully depends on the subject of that sentence. ওই বাক্যের সাবজেক্ট যা আছে তার উপরই রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার নির্ভর করে। এবার আমরা আসবো রেসিপ্রোকাল প্রোনাউন। হোয়াট ইজ রেসিপ্রোকাল প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন দ্বারা স্ক্রিনে লেখা পরে দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউন দ্বারা মূলত পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হওয়াকে বোঝায়। সেটা আবার কি রকম? সেটা হচ্ছে এরকম, ধরেন
আমি হচ্ছে যে একজনকে বললাম যে আমি তোমাকে পছন্দ করি, আর সে আমাকে বলল যে আমিও তোমাকে পছন্দ করি। তার মানে কি, পছন্দ করাটা আমার ক্রিয়া, তার ক্রিয়াটাও পছন্দ করা, মানে একই ক্রিয়া আমরা দুইজন সম্পন্ন করতেছি। যখন একই ক্রিয়া দুইটি সাবজেক্ট সম্পন্ন করে, তখন যে সাবজেক্টটা আমরা ব্যবহার করি সেই প্রোনাউনটাকে আমরা বলতে পারি কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। প্রশ্ন হলো কারা রেসিপ্রোকাল প্রোনাউন? উত্তর হচ্ছে ইজ আদার এবং ওয়ান অ্যানাদার, এদেরকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। ইজ আদার এবং ওয়ান অ্যানাদার কে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। এখন ইজ আদার মানে একে অপরকে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে। এদের মধ্যে পার্থক্যটা হলো এরকম যে যখন দুইজনের মধ্যে ক্রিয়া সম্পন্ন হবে তখন হবে ইজ আদার, আর দুইয়ের অধিকের মধ্যে ক্রিয়া সম্পন্ন হলে তখন হবে ওয়ান অ্যানাদার। কারণ আমি যদি বলি যে রাকিব সাকিব দুইজনই দুজনকে পছন্দ করে, তাহলে আমাকে বলতে হবে, বা দুইজন দুজনকে সাহায্য করে, তাহলে আমাকে বলতে হবে রাকিব অ্যান্ড সাকিব হেল্প ইচ আদার, দুইজন যেহেতু। আর আমি যদি বলি রাকিব সাকিব এবং মিলন তারা একে অপরকে সাহায্য করে, তাহলে আমাকে বলতে হবে রাকিব সাকিব অ্যান্ড মিলন হেল্প ওয়ান অ্যানাদার। আশা করি আপনারা বুঝে গেছেন যে দুইয়ের মধ্যে ক্রিয়া সম্পন্ন হলে তখন হবে ইচ আদার, আর যখনই দুইয়ের অধিক তখন হবে কি? ওয়ান অ্যানাদার। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার। এবার আমরা বুঝবো ইনডেফিনিট প্রোনাউন। প্রশ্ন হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন কারা? ইনডেফিনিট প্রোনাউনের বাংলা অর্থ থেকে আপনারা বুঝতে পারছেন যে অনির্দিষ্ট প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা, যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে বসে সেগুলোর নামই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এখন কারা ইনডেফিনিট প্রোনাউন সেটা একটা বিষয়। কারা ইনডেফিনিট প্রোনাউন? খুব সহজ কথা হলো, যখনই দেখবেন কোন প্রোনাউনের শেষে ও এন ই ওয়ান ওয়ান অথবা বডি অথবা থিং যুক্ত আছে, যখন কোনো প্রোনাউনের শেষে ওয়ান বডি বা থিং যুক্ত থাকবে সেগুলোর নাম ইনডেফিনিট প্রোনাউন। যেমন এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিবডি, নোবডি, এভরিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, সামথিং। সেই ওয়ান বডি থিং যদি কারো শেষে থাকে সেগুলোর নামই হবে কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। সো ভিউয়ার্স, আমরা এখন থেকে কিন্তু 11টা প্রোনাউনের ব্যবহার শিখে গেলাম। পার্সোনাল প্রোনাউন যেমন আই, উই, ইউ। ইম্পার্সোনাল প্রোনাউন ইট, দে। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। পসেসিভ প্রোনাউন মাইন, আওয়ার্স, ইওরস, হিজ, হার্স, দেয়ার্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। এদের মধ্যে পার্থক্য দিস, দ্যাট সিঙ্গুলার, দিস, দোজ প্লুরাল। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইস, এভরি, ইদার, নেইদার। এরপর রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ দ্যাট। ওগুলো দিয়ে প্রশ্ন করলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু বাকি ডাব্লিউএস গুলো প্রোনাউন না, সেগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। যেসব প্রোনাউনের শেষে সেলফ বা সেলফ থাকে সেগুলোর নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। আর ইচ আদার, ওয়ান আদার কে বলা রেসিপ্রোকাল প্রোনাউন। দুইয়ের মধ্যে বুঝালে ইচ আদার, আর দুইয়ের অধিকের মধ্যে হলে ওয়ান আনাদার। যাদের শেষে ওয়ান বডি থিং সেগুলোর নাম ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের সাথে পরিচিত হলাম। আপনারা কি মানে ঘুমন্ত আছেন নাকি জীবিত আছেন? স্যার জীবিত আছি আপাতত। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আছেন, ঘুমায় যে না। জীবিত আছি স্যার, তবে নেট প্রবলেমের কারণে স্যার একটু ঘুমিয়ে আছি স্যার। নেট প্রবলেমের কারণে স্যার, বাসায় এসেছি তো, ওই কারণে স্যার একটু প্রবলেম করছে নেটে। সমস্যা নাই, সমস্যা নাই, তুমি বাসায় থাকো, আমরা হচ্ছে রেকর্ড করতেছি। রেকর্ড করার পরে তোমাকে আমরা পাঠিয়ে দেবো সুপ্রসন্ন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন বুঝে গেলাম, প্রোনাউনের সাথে পরিচিত আমরা হলাম। এখন আমরা প্রোনাউনের ব্যবহারে যাব। ব্যবহার, তার আগে ট্রান্সফরমেশনও শেষ করি। এই যে এতক্ষণ থেকে যে আমরা প্রোনাউন গুলো পড়ে আসলাম, তাই না? এগুলো তো প্রোনাউন নাকি? আই, মি, মাই, উই, এগুলোই তো প্রোনাউন। এগুলো হচ্ছে প্রোনাউন। এই যে আমরা পড়ে আসলাম আই, তারপর পড়ে আসলাম উই, হ্যাঁ, তারপর পড়ে আসলাম মাই, এরপর পড়ে আসলাম দিস, দ্যাট, ইস, হ্যাঁ, এভরি, এরা কি প্রোনাউন। সো আমরা মনে রাখবো একটি প্রোনাউন তার জীবদ্দশায় 3টি পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। একটি প্রোনাউন তার জীবদ্দশায় কয়টা? 3টা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে।
সে হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। একটি প্রোনাউন তার জীবদ্দশায় 3টি পার্টস হবে। আমার কথাগুলো লিখতে হবে না, সব শিটে আছে দেওয়া, শুধু কথাকে বোঝেন। একটি প্রোনাউন তার জীবদ্দশায় 3টি পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। কখন কোনটা হবে? যদি কোনো প্রোনাউন সরাসরি কোনো নাউনের সামনে বসে যায় তখন সে অ্যাডজেক্টিভ হবে। যেমন দিস প্রোনাউন। কিন্তু আমি যদি লিখি দিস বুক, বুকটা কি নাউন না? এরকম নাউনের সামনে যদি কোনো প্রোনাউন বসে যায় তখন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা তো ক্লিয়ার? যদি কোনো প্রোনাউন সরাসরি নাউনের সামনে বসে তখন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এবার কখনো যদি এমন দেখা যায়, যেমন আই মানে কি আমি, উই মানে কি আমরা, আর আই মানে কি আমি। আচ্ছা, তাহলে আমি বা আমরা। তো যখন আপনি দেখবেন কোনো বাক্যে আই ব্যবহার হয়েছে কিন্তু ওই বাক্যে আই মানে আমি বোঝাচ্ছে না, উই ব্যবহার হয়েছে কিন্তু উই দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে না, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যে কোনো প্রোনাউন যদি তার নিজস্ব যে একটা অর্থ আছে যদি সেটা প্রকাশ করতে না পারে কখনো বাক্যে, তখন বুঝে লইতে হইবে যে সেটা প্রোনাউন নহে, সেটা নাউনের কাজ করেছে। কোন প্রোনাউন যদি তার নিজের অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয় বাক্যে, তখন বুঝতে হবে সেটা প্রোনাউন না, সেটা নাউন। আর যখন সেটা নাউন হয়ে যাবে তখন তাকে আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বলা যাবে না, বলতে হবে থার্ড পারসন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সেই অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা বাক্য লিখি এখানে আই, এরপরে আমি দিলাম এম অবলিক আই এম অবলিক ইজ the ninth letter letter of English alphabet আচ্ছা, ইংলিশ অ্যালফাবেট। এখন আমাকে বলা হলো যে এই বাক্যে আইটা কি, তখন আমাকে বুঝতে হবে আগে আসলে এখানে কি বোঝাচ্ছে। এ বাক্যের অর্থ কি এরকম যে আমি হলাম ইংরেজি বর্ণমালার নবম বর্ণ, এরকম কিছু কি? যে আমি ইংরেজি বর্ণমালার নবম বর্ণ, এরকম কিছু? তহিদ, আমি ইংরেজি বর্ণমালার না নবম স্যার, বর্ণ। এখানে আই হচ্ছে একটা বর্ণ। আচ্ছা, তার মানে এখানে আই দ্বারা আমাকে বুঝাচ্ছে না, এই তো? জি স্যার। যখন কোনো প্রোনাউন দ্বারা নিজের যখন কোনো প্রোনাউন নরমালি আই এর স্বাভাবিক অর্থ কি? আমি। আমি। তো কথা ছিল কি কোনো প্রোনাউন যখন তার নিজের অর্থটা প্রকাশ করতে পারে না তখন সেটা কি প্রোনাউন নাকি নাউন? তখন সেটা নাউনের কাজ করবে স্যার। আচ্ছা, নাউনের কাজ করবে। তাহলে যদি এখানে আই নাউনের কাজ করে, আইটাকে এখানে ফার্স্ট পারসন বলবো নাকি থার্ড পারসন বলবো? থার্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা বুঝে গেলাম কোন প্রোনাউন যদি তার নিজস্ব অর্থ প্রকাশ করতে না পারে তখন তাকে প্রোনাউন বলা যাবে না, তখন তাকে বলতে হবে নাউন। আর যখন সে নাউন হয়ে যাবে তখন সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই অনুযায়ী তৌহিদ এখানে ভার্বটা অ্যাম হবে নাকি ইজ হবে, কোনটা? স্যার সেই অনুযায়ী ইজ হবে। ওকে ফাইন, সেই অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে ইজ। যাই হোক, সঠিক উত্তর হয়েছে। এবার আমি যদি আপনাদেরকে একটা ওপেন কোশ্চেন করি, সবাইকে যে কেউ উত্তর দিতে পারেন। আচ্ছা, যে কেউ না, আমি যাকে বলবো সে। উই ইজ অবলিক আর উই ইজ অবলিক আর ওয়ার্ড ওয়ার্ড used as a pronoun, as a pronoun. ইজ স্যার। তাহলে এখানে ইজ হবে। ওকে, মেঘলা রক্সি বলেন যে এখানে কেন ইজ হলো, ব্যাখ্যা সহ বলেন। স্যার এখানে উইটাকে হচ্ছে একটা মানে নাউন বোঝাচ্ছে, মানে কি বলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি আরেকটু ব্যাখ্যা চাই কারো কাছে, সে বুঝে গেছে কিন্তু বলতে ব্যাখ্যা সমস্যা হচ্ছে। খাদিজা আক্তার বলেন এটা কেন হচ্ছে যে কি হবে, কোন পার্ট অফ স্পিচ এটা? উইটা স্যার উইটা একটা এখানে নাউন বোঝাচ্ছে। কেন? ওয়ার্ড, একটা ওয়ার্ড, এটা তো একটা ওয়ার্ড। মানে উই মানে কি এখানে আমরা না, তাই তো? মানে এখানে অর্থ, হ্যাঁ অর্থ প্রকাশ পাচ্ছে না, উইয়ের অর্থ আমরা, এটা প্রকাশ পাচ্ছে না। তাই এটা কি নাউন? জি
আর যখন নাউন হবে তখন সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী ভার্বটা হবে এখানে ইজ। বাহ, অভিনন্দন যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অভিনন্দন, যারা মনে মনে রেখেছেন তাদেরকে অভিনন্দন। সো ভিউয়ার্স, আপনারা বুঝে গেছেন যে একটা প্রোনাউন যখন তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে পারে না তখন সে কি হয়, নাউন হয়। আর যখন কোনো প্রোনাউন সরাসরি নাউনের সামনে বসে তখন সে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর দুইটার একটাও যখন হয় না তখন প্রোনাউনই থাকে। তাহলে আমি যদি একটি প্রোনাউন তার জীবদ্দশায় কি কি হতে পারে এই নিয়ে যদি আমি সংক্ষেপে একটা 1 মিনিটের বক্তব্য দিতে বলি ইশরাত জাহানকে, তাহলে ইশরাত জাহান কি বলবেন, বলেন। জি স্যার। স্যার প্রশ্নটা আরেকবার করেন স্যার। আমার প্রশ্ন হচ্ছে একটা প্রোনাউন কোন কোন পার্টস অফ স্পিচের কাজ করতে পারে এবং কিভাবে কাজ করে? একটি প্রোনাউন নাউনের কাজ করতে পারে স্যার, সেটি একটা প্রোনাউন তখনই নাউনের কাজ করবে যখন সে তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে ব্যর্থ হবে, তখনই সেটা নাউনের কাজ করবে। আর নাউনের কাজ করলে তখন সেটা ভার্ব হবে সিঙ্গুলার এবং ভার্বটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, স্যার তারপর অ্যাডজেক্টিভের কাজ করবে কখন? অ্যাডজেক্টিভের কাজ করবে তখন যখন কোনো প্রোনাউন সরাসরি কোনো নাউনের পূর্বে ব্যবহার হয়, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং আমরা সেটাকে বলতে পারি যে প্রোনোম স্যার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। ওকে, প্রোনাউন থেকে জি স্যার, অথবা ওই প্রোনাউনের নাম অনুসারে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। অনেক সুন্দর। তাহলে এই ছিল ট্রান্সফরমেশন অফ নাউন। এতক্ষণ থেকে আমি যে কথাগুলো বললাম, আপনাদের দ্বারা যে কথাগুলো বলাইলাম, সেগুলোই আমি সুন্দর করে শীটের মধ্যে সাজিয়ে গুছিয়ে লিখে দিছি, পড়লেই বোঝা যাবে। দেখেন কত সুন্দর করে লেখা আছে। কোন প্রোনাউন যখন তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে পারে না, বরং সাধারণ একটা শব্দ হিসেবে বাক্যে ব্যবহার হয়, তখন সেটি নাউনের কাজ করে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে তার ভার্ব বসে। যেমন আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, ব্যাখ্যা লিখে দিছি। এই বাক্যে আই দ্বারা আমি না বুঝিয়ে আই বর্ণকে বুঝিয়েছে, তাই আই একটি নাউন। আর কি চান? এবার আমরা বুঝবো ইউজেস অফ প্রোনাউন্স, প্রোনাউনের ব্যবহার। তার আগে আমাদেরকে প্রোনাউনের ফরমেশন গুলো বুঝতে হবে। একটা প্রোনাউনের অনেকগুলো ফর্ম আছে, সেই ফর্ম গুলো আমাকে বুঝতে হবে আগে। সেটা আবার কি জিনিস সেটা আমরা বুঝি একটু। একটা প্রোনাউনের 5টা করে ফর্ম আছে, কিন্তু কিরকম দেখেন। সাবজেক্টিভ, সাবজেক্টিভ, এরপর অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম, তারপর পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আরেকটা ফর্ম আছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ। তাহলে একটা প্রোনাউনের এরকম ফর্ম আছে কয়টা? 5টা ফর্ম আছে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে রিফ্লেক্সিভ। 5টা ফর্ম আছে। যেমন ভার্বের আপনারা ফর্ম পড়েন না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক সেরকম। তাহলে এরকম ফর্ম আছে কয়টা? 5টা। তো এগুলো আগে আমাদেরকে জানতে হবে কোনটার কি ফর্ম। যেমন ধরেন আই, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে মাই, এর পসেসিভ প্রোনাউন ফর্মটা হচ্ছে মাইন। সবাই একটু আমার সাথে মুখস্থ করে ফেলেন, এগুলো লাগবে একটু পর, না হলে কিছু বুঝবেন না আগামাথা। আই, মি, মাই, মাইন, আর এর রিফ্লেক্সিভ ফর্মটা হচ্ছে মাই সেলফ। এর রিফ্লেক্সিভ ফর্মটা হলো মাই সেলফ। মাই সেলফ মুখস্থ করে ফেলেন, একটু পরে লাগবে, আমি প্রত্যেককে আলাদা করে জিজ্ঞেস করব। এবার আসেন উই, উই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে আওয়ার,
এর পসেসিভ প্রোনাউন ফর্মটা হচ্ছে আওয়ার্স, এর রিফ্লেক্সিভ ফর্মটা হচ্ছে ourselves, ourselves। এরপর আসেন ইউ। ইউ হলো সাবজেক্টিভ ফর্ম, মুখস্থ করে ফেলেন, খুব দরকার হবে একটু পর, না হলে কিচ্ছু বুঝবেন না। ইউ এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে ইউ, ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ইওর, ইউ এর পসেসিভ প্রোনাউন ফর্মটা হচ্ছে ইয়োর্স, ইউ এর রিফ্লেক্সিভ ফর্মটা হলো যখন ইউ দ্বারা তুমি বুঝাবে তখন ইয়োর সেলফ, আর যখন ইউ দ্বারা তোমাদেরকে বুঝাবে তখন হবে কি ইয়োর সেলফস। এবার আসেন হি। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে হিজ, হি এর পসেসিভ প্রোনাউন ফর্মটাও হলো হিজ, আর হি এর রিফ্লেক্সিভ ফর্মটা হলো হিম সেলফ। এবার আসেন শি। শি এর সাবজেক্টিভ ফর্ম শি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো হার, এর পসেসিভ প্রোনাউন ফর্মটা হচ্ছে হার্স, আর এর রিফ্লেক্সিভ ফর্মটা হলো হারসেলফ, হারসেলফ। এবার আসেন দে। দের অবজেক্টিভ ফর্মটা হলো দেম, দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হলো দেয়ার, দের পসেসিভ প্রোনাউন ফর্মটা হলো দেয়ার্স, দের রিফ্লেক্সিভ ফর্মটা হলো দেমসেলভস, দেমসেলভস। আশা করি ক্লিয়ার। এখন চলেন আমরা একটু দেখে আসি। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এটা হলো কি রিফ্লেক্সিভ। এই যে একটা প্রোনাউনের মোট হচ্ছে কয়টা ফর্ম? 5টা ফর্ম। সো এই 5টা ফর্মের মধ্যে আমরা এখন মুখস্থ করে ফেলবো কোনটা কোন ফর্ম। সবাই একটা নজর দেখে ফেলেন, এগুলো একটু পরে লাগবে। আই, আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ ফর্মটা হলো মাইসেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। ইউ, ইউ, ইয়োর, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। she, her, her, hers, herself. They, them, their, theirs, themselves. ওকে, এখন আমরা আমাদের নিয়মে যাই। এই অংশটুকু আমরা ভালো করে একটু পড়ি, কি বলছে এখানে দেখা যাক। এখানে বলছে কোন বাক্যের সাবজেক্টের স্থানে যে প্রোনাউনটাই বসুক না কেন সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। অবজেক্টের জায়গায় যে প্রোনাউন বসুক তাকে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। প্রিপোজিশনের পরে প্রোনাউনটা হবে অবজেক্টিভ, বি ভার্বের পরে প্রোনাউনটা হবে সাবজেক্টিভ, আর যে কোনো নাউনের পূর্বে প্রোনাউনটা হবে পসেসিভ। ব্যাপারটা বোঝেন নাই তাই তো? হ্যাঁ বুঝে নেন। ধরেন আমি এখানে লিখলাম এটা হচ্ছে আমার বাক্যের ভার্ব, এটা বাক্যের কি ভার্ব। এখন ভার্বের পূর্বে যদি আমার ফাঁকা জায়গা থাকে, এই জায়গায় যে প্রোনাউনটাই বসুক সেই প্রোনাউনটাকে আমি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে লিখবো। অর্থাৎ এখানে কোনো মি লেখা যাবে না, লিখতে হবে আই। আর ভার্বের পরে অবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসলে সেটা হবে অবজেক্টিভ। যদি প্রিপোজিশনের পরে আপনি কোনো প্রোনাউন বসান সেটা অবজেক্টিভ হবে। যদি বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে কোনো প্রোনাউন বসান সেটা হবে সাবজেক্টিভ। আর যে কোনো নাউনের আগে, ধরেন এটা নাউন, এই নাউনের আগে প্রোনাউন বসতেছে, সেই প্রোনাউনটাকে পসেসিভ করতে হবে। আই পেন তো হতে পারে না, মাই পেন। তাহলে মনে মনে আমার সাথে বলে ফেলেন, সবাই তাল মিলিয়ে মনে মনে। ভার্বের পূর্বে সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের স্থানে অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, এবং যে কোনো নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হয়।
ফাইন। প্রশ্ন হচ্ছে এগুলো শিখে লাভ কি? কি লাভ? লাভ জানতে হবে। লাভ হচ্ছে এটাই, কারেক্ট ইনকারেক্টের ব্যাপারগুলো। ওকে, স্যার আমার সমাধান করে দেখি এতক্ষণ কি কি বুঝলাম। রাকিব অ্যান্ড মি ওয়েন্ট টু ভিজিট দ্য প্লেস। আমি এক একজনকে জিজ্ঞেস করবো, এক একজনকে উত্তর দিবে। মেঘলা বলেন, রাকিব অ্যান্ড মি ওয়েন্ট টু ভিজিট দ্য প্লেস, এই বাক্যটা কেন ভুল, কি কারণে ভুল, কি করলে সমাধান হবে? মেঘলা বলেন। স্যার ভার্বের আগে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসবে। হুম, আর আর এখানে কি আছে? সাবজেক্টই তো আছে না? মি সাবজেক্ট। জি স্যার। সাবজেক্টটা আমি? না স্যার, এটা তো অবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট কি হবে? রাকিব। রাকিব তো একজন আছে, আবার রাকিব দিব? ওকে, স্যার এখানে একটু ওয়েট। মিলবে না, মিলবে না, মিলাতে যাচ্ছেন তো মিলবে না, কারণ আমরা ওভাবে মিলাই নেই। আগে রাকিব এন্ড আই, আপনি ভাবতেছেন রাকিব এন্ড আই ভালো শোনায় নাকি রাকিব এন্ড মি ভালো শোনায়, তাই তো? ব্যাপারটা আসলে সেরকম না। ওয়েন্ট হচ্ছে ভার্ব, ভার্বের সামনে সাবজেক্ট একটাকে 100টাই বসতে পারে। সাবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসলে সে সাবজেক্টিভ প্রোনাউনে বসবে, আর মি এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি আই, তাই এখানে সঠিক উত্তর আই দিলেই বাক্যটি সঠিক হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। এরপরে দে ইনভাইটেড আওয়ার্স, তারা আমাদেরকে দাওয়াত করলো। আমি খাদিজার কাছে জিজ্ঞেস করবো এই বাক্যের ভুল কোথায়। খাদিজা আক্তার, স্যার ঝটপট। এখানে আস হবে, কি হবে? ইনভাইটেড আস, কেন আজ হবে? কেন? কারণ ইজ ভার্বের পরে অবজেক্ট হয়, কি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হয়। তাই এখানে আওয়ার সাবজেক্টিভ ফ্রম আস। ওকে, থ্যাংক ইউ খাদিজা। তারপর ইট ইজ হিম হু ইজ রেসপন্সিবল ফর দিস। আসলে এই বাক্যে যদি ভুল থাকে, আমার মনে হয় ভুল নেই, যদি ভুল থাকে তাহলে সেই ভুলের সঠিক উত্তর কি হবে, ভুলের মাসুল কি হবে? ইশরাত জাহান। স্যার ইট ইজ আই হবে স্যার। ইট ইজ আই হবে সরাসরি? জি স্যার। কেন? স্যার ইট ইজ আই হবে কারণ স্যার এখানে তো স্যার হি হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হি হতে হয়। পারে স্যার নাকি, হি হি হবে, হবে। হি তো হবে। আই হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হি এখানে হবে। ভার্ব যেহেতু ইজ আছে তাহলে আই হবে না, এখানে ও হি। সরি স্যার, সরি স্যার, আমি মানে আর হলে আই হতো স্যার, সরি বুঝতে পারিনি স্যার। ওকে, সে সরি টু মানে ইয়োরসেলফ, নিজেকে সরি বলতে হবে, আমার তো কোনো সমস্যা নেই। জি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে স্যার। তাহলে ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দিস। ওকে, হি কান্ট পারফর্ম এনি ওয়ার্ক উইদাউট শি। এইখানে আমি যাকে প্রশ্ন করব সে বলবে, আমি এখানে প্রশ্ন করব এবার, প্রশ্ন করব কাকে? রায়হানকে প্রশ্ন করব। রায়হান, রায়হান নামে আপনি যে আছেন আমাকে বলেন এর সঠিক উত্তর কি হবে? হি কান্ট পারফর্ম এনি ওয়ার্ক উইদাউট শি। এই রায়হান কোন রায়হান আসলে? আচ্ছা, ওকে ফাইন। আমাকে বলেন যে তৌফিক, তৌফিক এর সঠিক উত্তর কি হবে? জি স্যার। স্যার সঠিক এখানে উত্তর হুম জি স্যার এখানে হার হবে স্যার। হার? ওরে বাবা, কেন ভাই হার হবে কেন? স্যার ভার্বের পরে স্যার হচ্ছিল অবজেক্টিভ ফর্ম ব্যবহার। কই ভার্ব পাইলেন আপনি? স্যার ওয়ার্ক। ওয়ার্কের সাথে সাথে কি উইদাউট দেখতেছেন না? উইদাউট এটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন হয়, তাই হার। ঠিক আছে, ব্যাখ্যা ভুল, উত্তর সঠিক। প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন, তাই হবে হার। ওকে, থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছেন, আসলে সুন্দর হয়েছে অনেক, আপনারা ভালো বুঝে গেছেন। সো মনে রাখতে হবে যে কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন। আফটার এনি কাইন্ড অফ প্রিপজিশন, অবজেক্টিভ প্রোনাউন। বিফোর এনি কাইন্ড অফ নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর বি ভার্ব যখন মূল ভার্বের কাজ করে তারপরে সাবজেক্টিভ প্রোনাউন হবে। ক্লিয়ার? অনেকের মনে প্রশ্ন হচ্ছে রিফ্লেক্সিভ তাহলে কোথায় হবে? চলেন রিফ্লেক্সিভের ব্যবহার দেখে আসি একটু পরে।
একটা বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসলে কি সেটা নির্ভর করবে ওই বাক্যের সাবজেক্টের উপর। একটা বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমি কি দিব সেটা নির্ভর করবে সেই বাক্যের কিসের উপর? সাবজেক্টের উপর। একটা বাক্যের সাবজেক্ট যা তার উপর ভিত্তি করেই কিন্তু তার রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, মাথায় রাখবেন। যেমন এখানে শি, সাবজেক্ট এখানে শি বলেই আমি কিন্তু তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা দিয়েছি হারসেলফ, কারণ সাবজেক্টটা এখানে শি বলেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হারসেলফ হয়ে গেছে, হিমসেলফ হয়নি। এখানে বলছে আসনেক, একটা সাপ, সাবজেক্টকে সাপ, একটা সাপ ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমালস লার্জার দ্যান ড্যাশ, একটা সাপ খেয়ে হজম করতে পারে তার চেয়েও বড় প্রাণীকে। এই জায়গায় পরীক্ষায় দেয়া থাকবে ইটসেলফ, পরীক্ষায় এখানে অবলিকে দেওয়া থাকবে হিমসেলফ, হ্যাঁ, তারপর দেয়া থাকবে হারসেলফ, হ্যাঁ, তারপরে দেওয়া থাকবে আরো অনেক কিছু, মাইসেলফ টাইসেলফ, দিয়ে বলবো কোনটি সঠিক। তখন আমাকে দেখতে হবে আসলে রিফ্লেক্সিভ কি হবে সেটা আমার মন মতো না, সেটা নির্ভর করবে কিন্তু সেই বাক্যের সাবজেক্টের উপর। তো আমাকে দেখতে হবে আসলে বাক্যের সাবজেক্টে কে। কিন্তু সাবজেক্ট হচ্ছে স্নেক, সাপ মশাই সাবজেক্ট। ওমা, স্নেক তো হচ্ছে ইমপারসন, ব্যক্তি তো আর না। আর আপনারা জানেন যে ইমপারসোনাল হলে কি হয়, ইট বা দে হয়, সাপ তো একটাই, ইট হবে। আর ইটের রিফ্লেক্সিভ কি হয় বলেন? ইটসেলফ। সো সঠিক উত্তর ইটসেলফ হবে। এখানে ইট জয়যুক্ত হয়েছে, ইট জয়যুক্ত হয়েছে, তাই সঠিক উত্তর ইটসেলফই হবে। এর পরের বাক্যে বলা হয়েছে কন্ট্রোল ইয়োরসেলফ শিহাব। এখানে শিহাবকে বলছে শিহাব নিজেকে নিয়ন্ত্রণ করো। এখানে ইয়োরসেলফ কেন হলো, হিমসেলফ হলো না কেন? সেটাই তো আমার প্রশ্ন। কারণ এখানে শিহাব আছে, হিমসেলফ হওয়া উচিত ছিল, জি না। এখানে শিহাবের উপর নির্ভর করে বাক্যের সাবজেক্ট হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে সাবজেক্টের উপর নির্ভর করে। তাহলে বাক্যের ভার্ব কে? কন্ট্রোল। ভার্বের সামনে কে? সাবজেক্ট কে? সাবজেক্ট নাই। যখনই দেখবেন বাক্যের ভার্বের সামনে সাবজেক্ট নেই, মনে রাখবেন সেখানে সাবজেক্টটা ইউ উজ্জ আছে। কি উজ্জ আছে? ইউ। কোন বাক্যের ভার্বের সামনে সাবজেক্ট না থাকা মানে সেখানে উজ্জ আছে কে? ইউ। তাহলে ইউ এর রিফ্লেক্সিভ ফর্ম কি হয়? ইয়োরসেলফ। তাই এখানে সঠিক উত্তরটা হয়ে গেল ইয়োরসেলফ। আশা করি বুঝে গেছেন একটা বাক্যের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে সেটা নির্ভর করবে ওই বাক্যের সাবজেক্টের উপর, কেননা সাবজেক্টের রিফ্লেকশন নিয়েই গঠিত হয় সাবজেক্টিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? কারো প্রশ্ন রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে? নেই। এবার 2 নাম্বার নিয়মে আমরা যাব। সব দেয়া আছে শীটে, খাতায় লিখতে হবে না। 2 নাম্বার নিয়মে ওখানে কি দেওয়া আছে সেটার আগে আপনারা আমার কথাগুলো ভালো করে আগে বুঝেন, তাহলে সবই বুঝতে পারবেন। আমরা অনেক সময় গ্রুপ ওয়ার্ক করি না, যৌথভাবে কাজ করি না। যৌথভাবে কাজ করলে কয়েকজন তো পার্সন থাকে, আমি, তুমি, সে, বা কোনো নাম থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, পার্সন। যখন আমরা গ্রুপ ওয়ার্ক করি তখন সাবজেক্টটা একটা হয় না, একাধিক হয়ে যায়, 2টা 3টা হয়। সেই সাবজেক্ট গুলো বসানোর একটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হয়। কিরকম সিকোয়েন্স মেনটেন করতে হবে আমরা দেখবো ওই বাক্যটা দ্বারা আসলে আমরা কি কাজ বুঝাচ্ছে। যদি ওটা দ্বারা ভালো কোনো কাজ বুঝায় তাহলে আগে সেকেন্ড পারসন নিতে হয়, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। আর যদি দোষের কাজ বুঝায় তাহলে আগে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। বুঝেন নাই? ভালো কাজ সেকেন্ড পারসন তো আপনারা জানেনই, আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাদ বাকি সব কোন পারসন? থার্ড পারসন। তো যখন আপনি দেখবেন ভালো কোনো কাজ করতেছেন তখন আপনারা সাবজেক্ট হিসেবে প্রথমে নেবেন ইউ, সেকেন্ড পারসন, তারপর নেবেন একটা থার্ড পারসন, তারপর নিজের কথা বলবেন মানে ফার্স্ট পারসন ভালো কাজের সময়। কেন? কারণ হচ্ছে এটাই, ভালো কিছু করলে আগে নিজে নিজের প্রশংসা করা যায় না, আগে পাশের সহকর্মীর প্রশংসা করতে হয় সেকেন্ড পারসন, তারপর অন্যান্য সহকর্মীদের প্রশংসা করতে হয় থার্ড পারসন, তারপর নিজের কথা বলতে হয় মানে ফার্স্ট পারসন। তাই ভালো কাজ হলে সেকেন্ড, থার্ড, ফার্স্ট, যেটাকে সংক্ষেপে বলে 231। 231 আপনার মনে নাও থাকতে পারে, কনফিউশন হয় 231 নাকি 323 মনে থাকে না। তো আপনি কমন সেন্স কাজে লাগাবেন। ভালো কাজ হলে আগে নিজে প্রশংসা করানো যায় না, আগে সেকেন্ড পারসন, পাশের বাড়ির আত্মীয়কে প্রশংসা দিতে হয় সেকেন্ড পারসন, তারপর দূরের আত্মীয়গুলোকে থার্ড পারসন, তারপর নিজের কথা ফার্স্ট। আর যখন দোষ স্বীকারের কাজ হবে, দোষের কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, তখন আমরা কি করি? আমরা আগে বলি আমি না, আমি না, ও করছে, ও করছে, কিন্তু আসলে কি তাই? তাই কিন্তু না। আগে নিজের কথা বলতে হবে, আই, ফার্স্ট পারসন। তারপর আপনার পাশে যে শয়তানটা আপনার উস্কানি দিছিল ওই শয়তানটার কথা বলতে হবে মানে কি? সেকেন্ড পারসন। তারপর দূরের শয়তানগুলো মানে কি? কোন পারসন? থার্ড পারসন। সেটা হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, নাম হতে পারে, সেগুলো।
তাহলে ভালো কাজ হলে সেকেন্ড থার্ড ফার্স্ট, আর দোষের কাজ হলে ফার্স্ট সেকেন্ড কি থার্ড। এটাই ছিল কথা। আর আমি আপনাদেরকে এটাই আমার যে শীটটা আপনাদেরকে দিব সেই শীটের মধ্যে এটাই লেখা আছে। দেখেন, দুই বা ততোধিক পার্সন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে তাদেরকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে লিখতে হয়। বাক্যটি দ্বারা ইতিবাচক বা ভালো কাজ বা সাধারণ কাজ বুঝালে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন 2 3 1 হবে। আর বাক্যটি দ্বারা দোষের কাজ বুঝালে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন 1 2 3 ব্যবহার হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। এগুলো শিক্ষা লাভ কি আমাদের? লাভ কি? লাভ লাভ লাভ, এই যে লাভ এখন আমরা বুঝবো। লাভ হচ্ছে এগুলা। ইউ হি অ্যান্ড আই হেল্প দ্য ম্যান, তুমি আমি সে লোকটিকে সাহায্য করেছিলাম। পরীক্ষা এই জায়গাটাতে গ্যাপ থাকবে, এই জায়গায় গ্যাপ থাকবে। এই জায়গায় গ্যাপ থাকবে। ওই গ্যাপের মধ্যে কি হবে? অপশন দেয়া থাকবে। ধরেন এ নাম্বারে অপশন দিল, এই নাম্বারে অপশন দিল আই, হ্যাঁ, আই, ইউ অ্যান্ড রাকিব। আবার বি নাম্বারে অপশন দিল ইউ, আই অ্যান্ড শি। সি নাম্বার অপশন দিল ইউ, আই অ্যান্ড পাশের বাড়ির আন্টি থাকতে পারে। এটা থার্ড পার্সন। কোনটি সঠিক? তখন আমাকে বুঝতে হবে, যেহেতু আমরা সাহায্য করেছিলাম তাহলে ভালো কাজ, তার মানে আগে সেকেন্ড পার্সন, তারপর কি থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। সেটা কিন্তু নাই, তাহলে এখন অপশন হয়নি। যদি বাক করে এরকম করে একটা অপশন দিই ডি নাম্বারে, তাহলে হবে যে ইউ, ইউ, থার্ড পার্সন, থার্ড পার্সন আমি দিলাম ধরেন তার নাম দিলাম, কার নাম দিলাম, ধরেন আমি দিলাম, ধরেন একজনের কথা বলতে মাহিয়া, আমাদের যে মাহিয়ার কথা বলতেছি, মাহিয়া, হ্যাঁ, বা মাসিহিয়া অ্যান্ড আই। এখন কিন্তু হয়ে গেছে সেকেন্ড থার্ড ফার্স্ট। সো সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। এভাবে আপনাদের কাজে লাগবে। সো এরকম একাধিক প্রোনাউন পাশাপাশি থাকলে আগে দেখবেন বাক্যটা তারা কি বুঝাচ্ছে, বাক্যের সেন্স কি, সেটাকে আপনাকে ক্যাচ করতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন। আশা করি ক্লিয়ার। তো এখানে দেখেন বলছে আই, ইউ অ্যান্ড তানিম, তানিম অ্যান্ড রাজীব আর গিলটি। আমি, তুমি, তানিম এবং রাজীব হচ্ছে অপরাধী বা দোষী। হ্যাঁ, অপরাধী অথবা কি দোষী। মাঝখানে একটা গান কিন্তু খুব ভাইরাল হয়েছিল না, ওই যে কি জানি, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। তো এটা কিন্তু আবার তো অনেক মজা না, বেশ কিছুদিন আমাদের কিন্তু আমাদের এখানে কিন্তু খুব মজার, আমরা এমন একটা জায়গায় থাকি, বাস করি, খুব মজার একটা জিনিস মানে ভাইরাল হয়ে গেলে ব্যাস ওটা নিয়ে বেশ কয়েকদিন উৎসব চলে, সুন্দর উৎসব চলে। সেটা শোকাহত জিনিস হোক আর আনন্দের জিনিস হোক, বেশ উৎসব চলে, অনেক মজা করতে পারি বেশ কিছুদিন। তো এই গানটা মোটামুটি গায় নাই এক লাইনও বা শুনে নাই এমন মানুষ পাওয়া খুব কঠিন, তাই না? এমন মানুষ খুব পাওয়া যায় না, মানে কঠিন হয়ে যাবে। তো এই গানটা কি কারো মনে আছে নাকি? শোনাতে পারবেন নাকি দু এক লাইন? হ্যাঁ, কে কে শোনাবে এই গানটা? না, এই গান শোনানোর দরকার নেই, থাক। তাহলে তাহলে এই যে গিলটি, দোষী, অপরাধী, দোষের কাজ, এই জন্য আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি দুইজন থাকে, দুইজনকে দিব পর পর সাজিয়ে, কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। আপনারা কি আছেন? আছেন আপনারা? জি স্যার। আচ্ছা, গুড। জি স্যার। মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই ঘুমাই গেছেন কিনা। না স্যার, একটু আমার অসুস্থ ক্লাসে তো, তো কথা ঘুম আসা বলতেছি না। স্বাভাবিক, খালি পড়াই, অন্য কথা বলি না। অন্য কথা কখন বলবো বলেন? অন্য কথা স্যার বলতে আজকে ভালো তো লাগে না। মধুমতি আপু আমাদের গান শোনাবে। হ্যাঁ, মধুমতি তো গান শুনতেছি নিজেই, ক্লাস করতেছে রাইট যে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ক্লাস করতেছে। ওকে, ইচ আদার মানে একে অপরকে, ওয়ান আদার মানে একজন আরেকজনকে। আমরা এখন জানতে চাই দ্য ডিফারেন্স বিটুইন ইচ আদার এন্ড ওয়ান আদার। যখন দুইজনের, যেটা আমি বলেছিলাম, দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে কোনো ক্রিয়া সম্পন্ন হলে তখন হবে ইচ আদার, আর দুইয়ের অধিকের মধ্যে কোনো ক্রিয়া সম্পন্ন হলে তখন হবে ওয়ান অ্যানাদার। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইচ আদার এন্ড ওয়ান আদার। শিখে লাভ কি? লাভ হচ্ছে ভাবে পরীক্ষায় এরকম করে বাক্য দেওয়া থাকবে, দিয়ে আপনাকে বলবে যে বাবা বলেন এটা কোনটা সঠিক উত্তর হবে, পিএসসি বলবে আর কি। রনি অ্যান্ড রাকিব হেল্প ড্যাশ, এখানে দিল ইচ আদার, ওয়ান অ্যানাদার, কোনটি হবে? তখন হবে ইচ আদার, কারণ দুইজন। আওয়ার ফ্যামিলি মেম্বার্স রেসপেক্ট ওয়ান অ্যানাদার, কেন ওয়ান অ্যানাদার? কারণ এখানে স্পষ্ট দুইয়ের কথা বলে নেই, দুইয়ের কথা না বইলা প্লুরাল করা মানে বুঝতে হবে দুইয়ের বেশি, তাই ওয়ান অ্যানাদার হয়ে গেল। আশা করি ক্লিয়ার।
এখন আমরা আরেকটা নিয়ম বুঝবো, সেটা কি? সেটা হচ্ছে ইস মানে প্রত্যেক, আবার এভরি মানেও প্রত্যেক। এই যে ইস আর এভরি, ইস আর এভরির মধ্যে কি পার্থক্যটা বলো তো? ইস এভরির মধ্যে কোনো পার্থক্য তুমি জানো? ইস মানে প্রত্যেক, ইস মানে কি? প্রত্যেক। কি বলো তো? ভালো লাগে না? কি করতে ভালো লাগে? ভালো করে বলো। হ্যাঁ, পড়ে যাবা, আমাকে ফালাই দিবা। কি করতে ভালো লাগে সেটা বলবো? বলে দেবো, মানুষকে বলে দেবো। হুম? তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো তো যে ইস আর এভরির মধ্যে কি পার্থক্য, যদি বলতে পারে তাহলে তোমাকে এবং তোমার আম্মুকে পুরস্কার দিব, আর না বলতে পারলে তিরস্কার। তোমার আম্মুকে গিয়ে বলো যে ইস আর এভরির মধ্যে কি পার্থক্য, যাও জেনে আমাকে জানাবা। আচ্ছা, ইস মানে প্রত্যেক, এভরি মানেও প্রত্যেক। ইস স্যার এভরি ম্যাডাম কি বলে আমাদের জানায়েন, ম্যাডামের অ্যান্সারটা জানায়েন আমাদের। কি হয়েছে? ইস কয়জন হবে? আচ্ছা, দুইজন। আর এভরি? দুইয়ের অধিক। বাহ, কোন মাস্টার শিখাইছে এগুলো ভুল ব্যাখ্যা? এখন কি? যাও, ওগুলো হয়নি ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। তোমার আম্মুকে এবার গিয়ে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করলো, বলো যে বিড়ালের স্ত্রীলিঙ্গ কি, যাও জিজ্ঞেস করে আসো। তাহলে ইস মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, এদের মধ্যে পার্থক্যটা হলো দুইজনের মধ্যে প্রত্যেককে বোঝালে হবে ইস, আর দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেককে বোঝালে হবে এভরি। আশা করি ক্লিয়ার। দুইজনের মধ্যে প্রত্যেককে বোঝালে হবে ইস, আর দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেককে হবে বোঝালে হবে এভরি। মানে ওই ইস আদারের মতো ইস, আর ওয়ান আদারের মতো হচ্ছে এভরি। এগুলো শিখে লাভ হচ্ছে এটাই, ধরেন একটা বাক্য আমি লিখলাম, শি রিড এভরি বুক অফ দ্য লাইব্রেরি। এখন প্রশ্ন হলো পরীক্ষায় কেমনে আসবে জানেন? লিখিত পরীক্ষা যখন দিবেন বা প্রিলিমিনারি, এই জায়গায় এভরি না দিয়ে ইস দিবে, দিয়ে আপনাকে বলবে যে কারেক্ট দ্য সেন্টেন্স, এই বাক্যটাকে সঠিক করো। তখন অনেকে ভাববে যে না, এই বাক্যটা ভুল হয়েছে। প্রথম চোখটা সবার যেখানে যাবে সেখানে হলো রিডস, সবাই ভাববে এখানে এস হবে। কেন ভাই, রিডের পাস্ট টেন্স হতে পারে না? রিড হতেই পারে, এটা পাস্ট টেন্স। আবার অনেকে ভাববে এখানে বুঝি বুকস হবে, এস দিবে। আসলে তো না, কারণ ইস এভরি পর সবই হয় সিঙ্গুলার। আসলে ভুলটা হচ্ছে এখানেই যে সে লাইব্রেরির প্রত্যেকটা বই পড়েছিল, তা লাইব্রেরিতে তো বই নিশ্চয় দুইটা থাকে না, দুইয়ের অধিক থাকে, আর দুইয়ের অধিকের ক্ষেত্রে তো এভরি হবে না, হবে কি ইস হবে। সো এখানে ইস হবে না, তাই হবে কি এভরি। এই জন্য সঠিক উত্তরটা হয়ে গেল এভরি। লাইব্রেরিতে বই থেকে দুইয়ের অধিক, আর দুইয়ের অধিকের ক্ষেত্রে এভরি ব্যবহার হয়। আরেকটা নিয়ম আমরা এখন শিখবো, সবগুলো আপনারা শিটে থাকবে, পেয়ে যাবেন, আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি ভেঙে ভেঙে একটু। ইজ এভরি ইদার নেইদার ওয়ান নোন, আমরা দেখেছিলাম এগুলো। ইজ এভরি ইদার নেইদার ওয়ান নোন, এগুলো কি প্রোনাউন? ইজ এভরি ইদার নেইদার এগুলো ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মনে পড়ে? ওয়ান নোন ইনডেফিনিট প্রোনাউন। এই ইজ এভরি ইদার নেইদার ওয়ান নোনের পরে যা থাকে সবকিছুই সিঙ্গুলার হবে। কেন এই নিয়মটা কেন আবিষ্কার হলো? এর কারণটা হচ্ছে ইস মানে প্রত্যেকে, এভরি মানে প্রত্যেকে, আর প্রত্যেকে মানে কি? প্রতি প্লাস এক, একজন। ইদার মানে যে কোনো একজন, নেইদার মানে একজনও না, ওয়ান মানে এক, নোন মানে একজনও না। সো এদের অর্থটাই হচ্ছে এক, এক কেন্দ্রিক। দ্যাটস ওয়াই এদের পরে যা থাকে সবকিছু 14 গোষ্ঠী হবে সিঙ্গুলার ফর্ম। মাথায় রাখবেন। লাভ কি শিখা? লাভ হচ্ছে এটা, every students have submitted their assignments। এই বাক্যে কয়েকটা ভুল আছে। কি কি ভুল? স্টুডেন্টস have their assignments, সবগুলোই ভুল। কেন? কারণ আমরা জানি ইজ এভরি পর সবই হয় সিঙ্গুলার, তাহলে স্টুডেন্টস না দিয়ে আমরা স্টুডেন্ট দিলাম, হ্যাভ না দিয়ে আমরা হ্যাজ দিলাম, দেয়ার এর সিঙ্গুলার ফর্ম দিলাম হিজ বা হার। হিজ বা হার দুটোই হয়, কিন্তু হিজ হারের মধ্যে আপনারা হিজকে সবসময় প্রেফার করবেন। এটা মজা করে বলছি না, সিরিয়াসলি বলেছি। অ্যাসাইনমেন্টস না দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দিলাম, বাক্যটা সঠিক হয়ে গেল। সো এটাই নিয়ম, ইজ এভরি দেন এদের উপর সবকিছু দিতে হবে সিঙ্গুলার। কিন্তু কি কিন্তু? কিন্তু যদি এমন হয় ইজ অফ, ওয়ান অফ,
ইদার অব, নেদার অব, নোন অব, যদি এমনটা থাকে তখন এদের পরে কিন্তু অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবেই। তো এদের পরে তখন যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই নাউন প্রোনাউনটা হবে প্লুরাল। তারপরে ভার্ব থেকে যা কিছু আছে সবকিছু হবে সিঙ্গুলার। আবারও বুঝেন, ইস অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, নোন অফ, এদের পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, তারপরে ভার্ব থেকে যা আছে সবই সিঙ্গুলার হবে। কেন? তার কারণ হচ্ছে ইস অফ মানে কি বলেন তো? ইস অফ মানে হচ্ছে ওদের মধ্যে প্রত্যেকে, ওয়ান অফ মানে ওদের মধ্যে একজন, ইদার অফ মানে ওদের মধ্যে একজনও না, নেদার অফ মানে ওদের মধ্যে একজনও না, ইদার অফ মানে ওদের মধ্যে যে কোনো একজন, নোন অফ মানে ওদের মধ্যে কেউই না। সবকিছু তো ওদের কেন্দ্রিক। ওদের মানে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই জন্য ইস অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ এর পরে যে নাউন প্রোনাউনটা হবে সেটা হবে প্লুরাল। কিন্তু ওরা অনেকে থাকলেও কাজ করে কয়জন? একজন। এই জন্য ভার্ব থেকে বাকিগুলো হয়ে যাবে কি সিঙ্গুলার। লাভ কি শিখে? লাভ লাভ হচ্ছে এটা। ইস অফ দ্য স্টুডেন্টস, পরীক্ষা এই জায়গাটায় গ্যাপ দিবে, যে আপনার অপশন বে স্টুডেন্ট, স্টুডেন্টস কোনটা, তখন আপনাকে বুঝতে হবে ইস অফ এর পরে তো নাউন প্লুরাল হয়, তাহলে স্টুডেন্টস। অথবা এই জায়গাটায় গ্যাপ দিবে, দিয়ে বলবে হ্যাভ নাকি হ্যাজ, তখন আপনাকে বুঝতে হবে নাউন প্লুরাল হলেও কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। তাহলে ইস অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, নোন অফ এর পরে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল, তারপরে বাদ বাকি যা কিছু আছে সবকিছু হবে কি সিঙ্গুলার। আশা করি আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। তাহলে আমরা বুঝবো এভাবে যে সরাসরি ইস, এভরি, ইদার, নেদার, ওয়ান, নোন এমন যদি হয় সেক্ষেত্রে তাদের পরে নাউন প্রোনাউন যা আছে সবই হবে সিঙ্গুলার। কিন্তু যখন ইস অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, নোন অফ হবে সেক্ষেত্রে তারপরে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল, বাদ বাকি যা আছে সবকিছু হবে কি সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার। 7 নম্বরে নিয়মে আমরা যাব। 7 নম্বর নিয়মে বলা হয়েছে কি অল অফ। অল অফ মানে তো সকলেই। বোথ অফ মানে কি উভয়, দুইজন। খেয়াল করে যান, অর্থগুলো খেয়াল করে যান। সাম অফ মানে কেউ কেউ, সেভারাল অফ মানে কয়েকজন, ফিউ অফ কিছু সংখ্যক, লট অফ প্রচুর, মেনি অফ অনেকেই, মোস্ট অফ অধিকাংশই। 12 থাকতে পারে। এ মেনি অনেকেই, মেনিয়ে বা অ্যান এটা মানেও কিন্তু অনেকেই। তো এই যে এদের অর্থগুলো বললাম খাদিজা আক্তার, এই অর্থগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তাহলে এদের পরে সবকিছু কি হওয়া উচিত? প্লুরাল। এই জন্য এদের পরে নাউন প্রোনাউন ভার্ব 14 গোষ্ঠী যা আছে সবকিছু হবে প্লুরাল ফর্ম। আশা করি ক্লিয়ার বুঝে গেছেন। এগুলো শিখে লাভ কি? লাভ, বারবার লাভ জিজ্ঞেস করি কারণ আপনারা লাভ খুব খোঁজেন, কোথা উচিত। সেভারাল অফ স্যার এ মেনি আর মেনি এর মধ্যে পার্থক্য কি স্যার? এ মেনি এর পরে নাউন ভার্ব যা কিছু থাকে সবই হবে সিঙ্গুলার, আর মেনি এর পরে নাউন ভার্ব যা থাকে সবই হবে সিঙ্গুলার। তাই এখানে মেনি এ লেখাটা ঠিক হয়নি, তোমাকে ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য। এ মেনির এখানে এ একটা ডিটারমিনার, মেনি একটা ডিটারমিনার, এখানেও মেনি একটা ডিটারমিনার, এ আরো ডিটারমিনার, তার মানে দুইটা করে ডিটারমিনার আছে। জি স্যার। পাশাপাশি দুইটি ডিটারমিনার থাকলে দ্বিতীয়টার উপর নির্ভর করে নাউন ভার্ব চেঞ্জ হয়। এখানে দ্বিতীয়টা হচ্ছে এ এন্ড সিঙ্গুলার, তার মানে মেনি এর পরে যা থাকে সবকিছু হবে সিঙ্গুলার। আর এখানে এ মেনি দ্বিতীয়টা হচ্ছে মেনি প্লুরাল, তার মানে এরপরে যা থাকে নাউন ভার্ব সবই হবে প্লুরাল। জি স্যার। ওকে, উদাহরণ হিসেবে যেমন সেভারাল অফ দ্য স্টুডেন্ট, সেভারাল অফ এর পর নাউন হলো প্লুরাল, ভার্ব হলো প্লুরাল, প্রোনাউনটাও প্লুরাল। আশা করি ক্লিয়ার। এবার দুইটি সাবজেক্টের মধ্যে তুলনা করা হলে প্রথমটির অনুরূপ দ্বিতীয়টি হয়। দুইটি সাবজেক্টের মধ্যে তুলনা করা হলে প্রথমটির অনুরূপ দ্বিতীয়টি হয়। কিভাবে সেটা ব্যাপারটা? অর্থাৎ যখন আপনি দুজনের মধ্যে তুলনা করবেন দুইটাকে একই রকম বানাতে হবে। যদি একটা সাবজেক্টিভ ফর্মে থাকে অন্যটাও সাবজেক্টিভ হবে, যদি একটা অবজেক্টিভ হয় পরেরটা অবজেক্টিভ হবে, অর্থাৎ দুইটার মধ্যে দুইটা প্যারালাল হতে হবে। সেটা কি রকম দেখেন, হি ইজ টলার দ্যান মি, এখানে তুলনা হয়েছে হি এর সাথে আমার, এখানে হি তো সাবজেক্টিভ, মি অবজেক্টিভ হলে তো চলবে না, মিটাও হতে হবে সাবজেক্টিভ। তার মানে এখানে আমাকে লিখতে হবে কি যে হি ইজ টলার দ্যান মি না লিখে আমাকে লিখতে হবে আই, হি ইজ টলার দ্যান আই, তাহলে দুইটা প্যারালাল হবে। তো আমি এটাই বলছি দুইটা সাবজেক্ট একই হতে হবে। এখানে বলছে হিজ পেন ইজ বেটার দ্যান শি,
তার কলমটা হ্যাঁ ওই মহিলার চাইতে ভালো, এটা হলো কিছু? আমি যদি কাউরে বলি আমার গরুটা তোমার চাইতে ভালো, তো অপমানজনক। কিন্তু আমি যদি বলি আমার গরুটা তোমার গরুর চাইতে ভালো, তাহলে তো বলাই যায়। ঠিক সেরকম এখানে বলছে হিজ পেন ইজ বেটার দেন শি, তার মানে তার কলমের সাথে তুলনা করা হয়েছে এক ভদ্র মহিলার। এই সে কি ভদ্র মহিলা মানবে? এটা মানবে না। তাহলে আমাকে বুঝতে হবে এখানে সাবজেক্ট যেহেতু পসেসিভ হিসেবে আছে, তাহলে আমাকে এখানে শি এরও পসেসিভ লিখতে হবে হার। তো যখন আমি শি এর পসেসিভ হার লিখবো, তখন ওই যে আগের হিজ সে আমাকে বলবে যে দাদা তুমি তো আমার দেখা দেখি হার হইছো, ভালো কথা, কিন্তু আমি যে পসেসিভ, আমার পরে তো নাউন আছে, তোমার পরে কি নাউন আছে? না দাদা আমার পরে তো নাউন নাই। তখন সে বলবে দাদা তোমার পরে যদি নাউন নাই থাকে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ হওয়ার কি দরকার, তুমি পসেসিভ প্রোনাউন হয়ে যাও। তখন আমরা হার না হয়ে হার্স হয়ে গেলাম। এই জন্য তাহিরি ঠিকই বলেছিল, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। এই যে একটু আগে যে আমি বুঝাই গেছিলাম, একটু আমি বারবার রিকোয়েস্ট করছিলাম মনোযোগ দিয়ে বোঝার জন্য। আমি তারপরেও জানি অনেকে আছে ত্যাগ, মানে অনেকে আছে ইচ্ছা করে এগুলো পড়ে নাই, মুখস্থ করে নাই, তাদের কিন্তু এখন বুঝতে কষ্ট হচ্ছে। আমার কিচ্ছু করার নাই। এর পরের বাক্যে তারা অন্তত শিক্ষা নিবে যে আমার ক্লাসের বৈশিষ্ট্যগুলো কেমন। আমি যা যা বলি সেগুলো অক্ষর অক্ষরে যদি আপনারা শোনেন, আপনি খুব ভালো বুঝবেন, অনেক কিছু জানবেন। আর যদি নিজের মতো করে ঘাট জানাবি করেন, শুনতে না চান, নিজের মতো করে যান, শিখবেন না ভাই, অনেক অনেক কষ্ট হবে বুঝতে অনেক কিছু। The students of Bangladesh are more meritorious than the USA. বাই দা ভাই, ঘাটতারামি হচ্ছে একটা ইডিয়ম, বাগধারা। একটা হচ্ছে যে আপনার এটা হলো গ্রামের একটা প্রচলিত একটা ইয়া, তো এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই। ঘাটতারামি হচ্ছে কোনো কথা ঠিক মতো না শোনা। The students of Bangladesh are more meritorious than the USA. এখানে বলছে বাংলাদেশি স্টুডেন্টরা ইউএস এর চাইতে মেধাবী, এটা হলো কিছু? ইউএস এর সাথে বাংলাদেশের তুলনা হতে পারে, কিন্তু বাংলাদেশের ছাত্রের সাথে ইউএস এর তুলনা হতে পারে না। আমি বলতে পারতাম বাংলাদেশি স্টুডেন্টরা ইউএস এর স্টুডেন্টের চাইতে মেধাবী, ঠিক কিনা? তাহলে এটা ভুল। তাহলে আমাকে লিখতে হবে এটা যেমন প্যাটার্ন, এর স্ট্রাকচারটা যেমন, এটার স্ট্রাকচারটাও যেন তেমন হয়। উপরে স্ট্রাকচার কি আছে, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, এখানেও আমাকে লিখতে হবে দ্য স্টুডেন্টস অফ ইউএসএ, তাহলে কিছুটা মিল থাকবে। দ্য স্টুডেন্টস অফ ইউএসএ, এখন দেখেন কিন্তু মিল আছে, বলেন মিল আছে কিনা? কোথাও কেউ নেই? জি স্যার। কোথাও কেউ নেই? এটা কার লেখা? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। আচ্ছা, তো দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, এখানে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশের সাথে দ্য স্টুডেন্টস অফ ইউএসএ মিল আছে, সবই ঠিক আছে। কিন্তু স্টুডেন্টস আমাকে বলতেছে যে দাদা তুমি তো গ্রামার ভালোই জানো। হ্যাঁ জানি, তো তুমি একই নাউন বারবার ব্যবহার করতেছো কেন? তুমি কি প্রোনাউনের ব্যবহার জানো না? ভাবলাম না, প্রোনাউনের ব্যবহার তো আমি জানি, তাই বসাই। তাহলে স্টুডেন্টস এর প্রোনাউন তুমি বসাও। তখন আমাকে বুঝতে হবে কি বসানো যায় স্টুডেন্টের প্রোনাউন। স্টুডেন্ট তো হলো ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে কি বসানো যায়? হি সি হয়। তাহলে এই স্টুডেন্ট গুলো সামনে নাই, তাহলে এখানে দ্যাট দিব, আর দ্যাট এর প্লুরাল ফর্ম কি দিব? দোজ, তাহলে দোজ দিব, দেন দোজ অফ ইউএসএ। এইটুকুই শুধু কাজ। সো মনে রাখবেন দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করতে হলে দুইটা যেন একই রূপে বসে। এবার 9 নাম্বার নিয়মে দেখবো আমরা। স্যার ইউএস এর পূর্বে তো মনে হয় আর্টিকেল বসে না। না বসে, বসে দি বসে, কম্বাইনিং স্টেটের পূর্বে দি বসবে। ইউএসএ, ইউকে, হ্যাঁ ইউএই, এগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে, এছাড়া নরমালি দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। এবার আসবে আমরা নোন বাট। কোথাও যদি আপনি এই ফ্রেজটা পেয়ে যান নোন বাট, নোন বাটের পরে যে প্রোনাউনটা বসবে সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন। নোন বাটের পর সাবজেক্টিভ প্রোনাউন বসে, কি প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু যদি কখনো নোন বাট বাদে অন্য কোনো ডট 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 বাট পান, যেমন নোন বাট নাই, আছে নো ওয়ান বাট, এনি ওয়ান বাট, সাম ওয়ান বাট, এভরি ওয়ান বাট, তখন তাদের পর অবজেক্টিভ প্রোনাউন। কথা কি ক্লিয়ার? সোজা কথায় বোঝেন। যদি আপনি কোথাও নোন বাট পান, এরকম সরাসরি নোন বাট,
নন বাটের পরে আপনারা একটা প্রোনাউন বসাতে বলছে, প্রোনাউন। ধরেন এখানে বলছে হি আর দিছে হিম, হিম। আপনি কি বসাবেন বলেন, কি বসাবেন? কেউ বলেন নন বাটের পর কি হবে? আর হি হবে। হি হবে। নন বাটের পর সাবজেক্টিভ কি হবে? প্রোনাউন হবে। কিন্তু যদি নন বাট না হয়ে এরকম হয় নো ওয়ান বাট, নো ওয়ান বাট, নো ওয়ান বাটের পরে আমি দিলাম হি আর হিম, তাহলে কি হবে বলেন? হিম তাহলে হবে। হিম হবে। হিম হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে সরাসরি যদি নন বাট থাকে তারপরে যে প্রোনাউনই বসুক সাবজেক্টিভ ফর্ম হবে। আর যদি নন বাট রে ইনিয়ে বিনিয়ে অন্যভাবে ব্যবহার করে নো ওয়ান বাট, সাম ওয়ান বাট, এভরি ওয়ান বাট, তারপর অবজেক্টিভ প্রোনাউন হবে। প্রশ্ন হলো কেন? উত্তর হচ্ছে নন বাটের যে বাটটা, এই বাট হলো একটা কনজাংশন, আর কনজাংশনের পরে সাবজেক্টই থাকে। আর নন বাট বাদে বাদ বাকি যত বাট হয় সেই বাটের বাটটা হলো প্রেপোজিশন। এই বাটটা উইদাউট এর মতো কাজ করে, উইদাউট প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পরে তো অবজেক্টিভ প্রোনাউন হয়, তাই হি না হয় হিম। আর এই জন্যই নিয়মটা হয়েছে এরকম করে, নন বাটের পর সাবজেক্টিভ প্রোনাউন আর নন বাট বাদে অন্য কোনো বাটের পরে হবে অবজেক্টিভ প্রোনাউন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। এই যে উদাহরণ হিসেবে আমরা দেখব দুইটি বাক্য। নন বাট শি ক্যান ডু দিস, শি হলো আর ননের পর সাবজেক্টিভ, সে ছাড়া এই কাজটা কেউই করতে পারে না, নন বাটের পর সাবজেক্টিভ প্রোনাউন। নো ওয়ান বাট হার ক্যান ডু দিস, মানে তাকে ছাড়া এটা কেউ করতে পারে না। এটা হচ্ছে সে ছাড়া কেউ করতে পারে না, আর এটা হচ্ছে তাকে ছাড়া কাজটা কেউ করতে পারে না। ছাড়া মানে বাক্যটা হচ্ছে এরকম, নো ওয়ান ক্যান ডু দিস উইদাউট হার। সো এই বাটটা উইদাউট এর কাজ করছে, এই জন্য নন বাটের পর সাবজেক্টিভ প্রোনাউন, অন্য বাটের পর অবজেক্টিভ প্রোনাউন। আশা করি ক্লিয়ার। এরপর আপনারা জানেন যে ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং যুক্ত যে সাবজেক্ট গুলো আছে না, মনে আছে? এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং। এই যে ওয়ান বডি থিং, এদের পর এগুলো ইনডেফিনিট প্রোনাউন, এদের পর যা থাকে সবই সিঙ্গুলার। নাউন হলে সিঙ্গুলার, ভার্ব হলে সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, এর 14 গোষ্ঠী হবে সিঙ্গুলার। এভরিথিং উইল বি ইন সিঙ্গুলার ফর্ম, দেয়ার উইল বি নো অপশন অফ প্লুরাল। শিখে লাভ কি? লাভ তো এই যে এটাই, নোবডি দেওয়া থাকবে পরীক্ষায়, এরকম করে বাক্য দেওয়া থাকবে আর ভার্ব বসাতে হবে, আপনাদেরকে সেই ভার্বটা বসাতে হবে। যেমন এভরিবডি ওয়ান্টস টু ডেভেলপ হিজ কন্ডিশন, প্রত্যেকেই তার অবস্থার উন্নয়ন করতে চায়। এখানে এভরিবডির পর ভার্ব দিয়েছে সিঙ্গুলার, তারপর প্রোনাউন দিয়েছে সিঙ্গুলার হিজ। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, নোবডির পর আমরা ওয়াজ দিয়েছি। এরপরে এভরিথিং লুকস ফ্রেশ ইন দা মর্নিং, লুকস দিয়েছি। ভয়েস আসতে দিব কিভাবে? এখানে অনেকে আছে যে ভয়েস আর তাদের কাছে অনেকের কাছে কম মনে হচ্ছে। হ্যাঁ জয় ভাই, ভাই আমার এই ভয়েস অনেক জোরে ব্যবহার করা হচ্ছে, এটা দেখে আমার বাড়ির মানুষজন আফসোস করতেছে, এত জোরে কথা বলতে হয় এই কোর্সের জন্য। তো কি আর করব, জোরে না দিলে নাকি আপনারা অনেকে শুনেন না। আপনাদের মধ্যে অনেকে থাকে যারা মোবাইলের ভলিউম বাড়াতে চায় না, আলসেমো করে আমারে বলে স্যার ভলিউমটা একটু বাড়াই দেন। এরকমও পাবলিক আছে। কি বলেন, ঠিক কিনা বলেন তো, এরকম আছে কিনা? এবার আমরা বুঝবো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা কি আমরা আজকেই বুঝবো নাকি পরবর্তী ক্লাসে বুঝবো? মতামত চাচ্ছি। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কিন্তু লম্বা আলোচনা, অনেক পরবর্তীতে হলে ভালো হয়। পরবর্তীতে হলে ভালো হয় কেন? অল্প একটু থাক, বুঝাবো, আজকে বুঝাবো। চলুক না। আজকে অসুস্থ স্যার, তাই তো। হ্যাঁ, অসুস্থ হলে লিভ নেন, পরে রেকর্ড ক্লাস দেখে নেবেন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আমরা শিখবো। তার আগে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার বুঝতে গেলে আমাদেরকে অ্যান্টিসিডেন্ট জিনিসটা বুঝতে হবে। অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট জিনিসটা আমাকে বুঝতে হবে। বলেন, প্রোনাউন একটু বুঝাইলে কি প্রোনাউনের পরীক্ষা নেওয়াটা সুবিধা হবে। আমরা বুঝবো হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের সাথে একটু পরিচিত হই আগে। অ্যান্টিসিডেন্টটা হচ্ছে এরকম, ধরুন আমি একটা বাক্য লিখলাম, ইট ইজ
it is I who am responsible হ্যাঁ বল আসলাম, আজকে তুমি একবারও আসলা না, খোঁজ খবর নিলা না। আহারে আহারে, তো বাসায় এসে খাওয়া দাওয়া করে কি কিছুক্ষণ সময় দেওয়া যাবে নাকি? মিনিট 10 বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় দেওয়া যাবে? এই মিনিট 10। হ্যাঁ আসো, বাসায় বাসায় আগে চলে আসো। The boy who came here, or person who came here is my brother. The boy who came here is my brother. ভালো করে খেয়াল করো, এই যে রিলেটিভ প্রোনাউনটা হু, তাই না? রিলেটিভ প্রোনাউন এখানে হু। এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা কি আছে? প্রোনাউন আছে। কি আছে? প্রোনাউনটা আই। আবার এইখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে আছে কি? নাউন, দা বয়। আছে কি না? আছে। এই জিনিসগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ তাহলে অ্যান্টিসিডেন্টের সংজ্ঞা কি? হোয়াটস দ্য ডেফিনিশন অফ অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্টের সংজ্ঞা এরকম হতে পারে না যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই থাকে তার নাম অ্যান্টিসিডেন্ট, না। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই থাকবে সে অ্যান্টিসিডেন্টের কাজ নাও করতে পারে। তাহলে কে হবে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে, নাউন, যে কোনো নাউন, এনি কাইন্ড অফ নাউন, সেটা ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের কাজ করবে। অথবা রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন থাকে, প্রোনাউন, যে কোনো প্রোনাউন, তবে প্রোনাউনটা কি ফর্ম হতে হবে? সাবজেক্টিভ ফর্ম হতে হবে। প্রোনাউনটার কি হতে হবে? সাবজেক্টিভ ফর্ম হতে হবে, তাহলে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা যায়। তার মানে এখানে আই না হয়ে মি হলে কিন্তু চলবে না। তাহলে কি বুঝলাম? যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে অথবা যদি কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে ওই নাউনকে বা ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মকে অ্যান্টিসিডেন্ট বলা যায়। তাহলে সুপ্রসন্ন কুমার, অ্যান্টিসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে কয়জনের এবং তারা কি কি? সুপুরুষ, অ্যান্টিসিডেন্ট হতে পারে কারা কারা এবং তারা কি? উত্তর না দিলে কিন্তু ক্লাস শেষ করে দিব। স্যার যখন মানে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের কাজ করবে তখনই যখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো নাউন থাকবে বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকবে, তখন সেটা তখন সেই রিলেটিভ প্রোনাউনটা অ্যান্টিসিডেন্টের কাজ করবে। না, তখন সেই রিলেটিভ প্রোনাউন, তখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে আছে সেই নাউনটা বা প্রোনাউনটা অ্যান্টিসিডেন্ট হবে। জি স্যার, জি রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট জি মানে স্যার। পূর্বপদ, তখন সেটা অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, নাউন বা প্রোনাউন বাদে অন্য কিছু কি অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে? না স্যার, নাউন বা পারে না। প্রোনাউনই শুধু হবে। তাহলে যদি আমরা দেখি যে নাউন নাই বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও নাই রিলেটিভ প্রোনাউনের পূর্বে, তখন আমরা কি বুঝে নেব? অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই? নেই স্যার। অ্যান্টিসিডেন্ট নেই। ওকে, আশা করি ক্লিয়ার। অ্যান্টিসিডেন্ট জিনিসটা লাগবে একটু পরে। কেন আমি জিজ্ঞেস করলাম? স্যার হ্যাঁ, ভালো আছেন? স্যার আমার একটু স্যার নেট প্রবলেমের কারণে স্যার একটু কথা স্যার বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, স্যার সমস্যা নাই। আমার কথা শোনা যায় তো? রিলেটিভ প্রোনাউনের পূর্বে মাঝে স্যার নেট প্রবলেমের কারণে স্যার মানে বাধা পাচ্ছে কথাগুলো। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ বলেন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন, স্যার রিলেটিভ প্রোনাউনের পূর্বে স্যার স্যার যে নাউন বা প্রোনাউন বসলে স্যার সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে বুঝবো স্যার আমরা। কিন্তু প্রোনাউনের শর্ত আছে, প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম হতে হবে, অন্য কিছু হলে হবে না। জি স্যার, হ্যাঁ প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম হতে হবে স্যার। আমরা
ক্লজের ক্ষেত্রে স্যার অ্যান্টিসিডেন্ট হিসেবে স্যার জেনেছিলাম যে দি দি বয়ের বয়ের পূর্বে দি বা দি এর পর মানে নাউনের পূর্বে দি বসলে সেটাকে স্যার অ্যান্টিসিডেন্ট বলে। এটা স্যার আমি শাকিল স্যারের ক্লাসটা করেছিলাম স্যার। এখানে এই যে ইট ইজ আই হু, স্যার এই লাইনটা যদি স্যার একটু ডিটেলস স্যার আর একটু স্যার যদি বলতেন তাহলে স্যার একটু ক্লিয়ার হতাম। আচ্ছা, প্রথমত বিষয়টা। হচ্ছে কোনো স্যারের রেফারেন্স দেওয়ার দরকার নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সঠিক জিনিসটা জানতে হবে, মানে অনুমান করে কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নেই। জি স্যার। কথা একটাই, অ্যান্টিসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে দুইজনের। কোন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন বসে, সেই নাউনটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট যেই বসুক না কেন সে হবে অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? আর রিলেটিভ জি স্যার। প্রোনাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে সেও অ্যান্টিসিডেন্ট হতে পারবে। শর্ত হচ্ছে যদি সে অ্যান্টিসিডেন্ট হতে চায় তাকে সাবজেক্টিভ ফর্মে বসতে হবে, অর্থাৎ এখানে মি বসলে হবে না, জি স্যার, ক্লিয়ার স্যার। হিম না হয়ে হি, জি স্যার। আর না হয়ে শি, জি দেম স্যার। না হয়ে দে। ক্লিয়ার? জি রিলেটিভ স্যার, ইয়েস প্রোনাউনের স্যার। পূর্বে যদি এমন সাবজেক্টিভ প্রোনাউন পাওয়া যায় কিংবা কোনো নাউন পাওয়া যায় তবেই প্রমাণিত হইবে যে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট আছে, অন্যথায় প্রমাণিত হবে ওই রিলেটিভ প্রোনাউনের কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এখন রিলেটিভ ক্লিয়ার স্যার। প্রোনাউনের জগৎ হচ্ছে দুইটা। যখন আপনি দেখবেন রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তখন সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট, হুএভার অথবা হুমএভার বসে। কি বুঝলেন? যখন দেখবো রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি নাই, কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তখন সেখানে তিনটা প্রোনাউনের মধ্যে যে কোনো একটা বসবে, হোয়াট, হুএভার, হুমএভার। আর যখন দেখবো রিলেটিভ প্রোনাউন যে জায়গাটা, মানে বোঝেন নাই, ধরেন একটা গ্যাপ, পরীক্ষার মধ্যে একটা গ্যাপ দিল, এই জায়গায় আপনাকে রিলেটিভ প্রোনাউন বসাতে বলছে। প্রথমে আগে চিন্তা করবেন এই যে গ্যাপটার যে পূর্বের জায়গাটা আছে, এই যে এই সামনের জায়গাটা, এই জায়গাটায় অ্যান্টিসিডেন্ট কি আছে? এই কথা বলেন, এই মুহূর্তে কি আছে অ্যান্টিসিডেন্ট? না স্যার। নেই। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে ওই গ্যাপের মধ্যে এই তিনটার বাইরে কিচ্ছু বসতে পারে না, হয় হোয়াট বসবে, না হলে হুএভার বসবে, না হলে কি বসবে, হুমএভার বসবে। আর যখন দেখবেন যে না গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট কি আছে, তখন এখানে এই তিনটা বসবে না, এই তিনটা বাদে অন্যগুলো বসবে, মানে হু, হুম, হুজ, তারপর হুইস, দ্যাট, সেগুলো বসবে। তাহলে সুপ্রসন্ন রিলেটিভ প্রোনাউনের জগৎ হলো কয়টা? কয়টা? ইশরাত জাহান বলেন, রিলেটিভ প্রোনাউনের জগৎ কয়টা? স্যার দুইটা। দুইটা। কি কি? অ্যান্টিসিডেন্ট ছাড়া আরেকটা অ্যান্টিসিডেন্ট যদি থাকে। অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমরা কি কি বসাবো? যে কেউ বলেন, অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা What, কি বসাবো? who, which, that. না প্রশ্নকে শুনুন, অ্যান্টিসিডেন্ট না থাকলে স্যার কি বসাবো? হট, What, হইবার, হুমএভার। আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এই তিনটা বাদে অন্যগুলো। এটা হচ্ছে সাধারণ কথা। জি স্যার। এখন আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনা হচ্ছে এরকম যে এটা হলো মূল আলোচনা। সাধারণত আমরা ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে, সাধারণ নিয়ম, ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুএভার, হুমএভার এগুলো বসাই। এদের মধ্যে হু বা হুএভার সাবজেক্টের কাজ করে আর হুম বা হুমএভার অবজেক্টের কাজ করে। আর ব্যক্তিবাদে অন্য নাউনের ক্ষেত্রে আমরা হোয়াট, হুইজ, দ্যাট বসাই। কথাটা ক্লিয়ার বলছেন? যখন আপনি দেখবেন নাউনটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক নাউনের জন্য তো আমরা এগুলো বসাই না, হু, কথা বলেন বসাই কিনা, হু, হুম, হুএভার আর কি জি স্যার। হুমএভার। এদের মধ্যে তো একটা পার্থক্য আছে, সেটা তো হু দিয়ে যা কিছু সেগুলো কি সাবজেক্টের কাজ করে নাকি অবজেক্টের কাজ করে? কথা বলেন, কিসের কাজ করে? হু মানে কি যাকে নাকি যে? স্যার হু সাবজেক্টের সাবজেক্টের কাজ করে। আর যে স্যার, যে হুম দিয়ে যা কিছু সেটা কিসের কাজ করে? সাবজেক্ট, অবজেক্টের কাজ করে। অবজেক্ট। আচ্ছা,
তাহলে আমরা বুঝলাম যদি নাউনটা ব্যক্তিবাচক হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুয়েভার, হুমেভার বসে। এদের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে হু বা হুয়েভার, আর অবজেক্ট হিসেবে বসে কি হুম বা হুমেভার। আর যখন দেখবেন নাউনটা ব্যক্তি বাদে অন্য কিছু, তখন আমরা কি বসাবো? হোয়াট, হু ইজ দ্যাট। ক্লিয়ার? ওকে, এবার রিলেটিভ প্রোনাউন শেখার জন্য আমি আপনাদেরকে 4টা ম্যাজিক রুলস শেখাবো। 4টা ম্যাজিক রুলস। প্রথম রুলটা আগে ভালো করে খেয়াল করেন। রাকিবুল, ওকে, প্রথম নিয়মটা একটু ভালো করে দেখেন। রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে প্রথমেই আগে আপনারা আমার মনে হয় অনেকে ঝিমাই গেছেন, আমরা একটা সিরিয়াস পয়েন্টে আসছি, একটু মনোযোগ দেন। প্রথম কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আগে আমাকে দেখতে হবে গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে কি নেই। এটাকে দেখতে হবে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। যখন দেখবেন গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে ওই বাক্যে রিলেটিভ প্রোনাউন হিসেবে 3টা প্রোনাউন বসতে পারে। একটা হচ্ছে হোয়াট, একটা হুয়েভার, আর একটা হুমেভার। এদের মধ্যে পার্থক্য, ব্যক্তির জন্য হুয়েভার বা হুমেভার, আর ব্যক্তিবাদে অন্য সবার জন্য হবে হোয়াট। আশা করি ক্লিয়ার। তাহলে রাসেল মাহমুদ, আমি কি বলছি? রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আগে কি চিন্তা করতে হবে রাসেল? জি স্যার, অ্যান্টিসিডেন্ট চিন্তা করতে হবে স্যার। বুঝাই বলো, বুঝি নাই। বললাম স্যার বলছেন যে রিলেটিভ যখন বসাবো অ্যান্টিসিডেন্ট চিন্তা করে 3টা অপশন বসাবো, হয় হোয়াট, নয় হইবে, বুঝি নাই, নয় হুমিবার। আরো ক্লিয়ার করে বুঝাই দেন। স্যার আপনার প্রশ্নটা আবার বুঝতেছি। করেন, আমি উত্তর প্রশ্ন হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আমরা আগে কি চিন্তা করব? স্যার আগে আমার অ্যান্টিসিডেন্টের কথা চিন্তা করব। কি চিন্তা করব, কেমনে চিন্তা করব? যদি অ্যান্টিসিডেন্ট থাকে এভাবে তাহলে হয় হোয়াট। গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, অথবা যদি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে, না থাকলে আমরা কি কি বসাবো? স্যার হোয়াট, হইবার, হুমিবার। এদের মধ্যে ব্যক্তির কাজ করে কারা? হো, হুমিবার, ব্যক্তি। তাই তো? জি স্যার। আর ব্যক্তিবাদ জন্য কি বসে? হোয়াট। স্যার হোয়াট। এই হুইভার আর হুমিভার বসে কি ব্যক্তির জন্য? জি স্যার। ওকে, এখন এদের মধ্যে আবার কি পার্থক্য? এই হুইভার আর হুমিভারের মধ্যে আবার কি পার্থক্য? সাবজেক্টের জায়গায় অবজেক্টের কাজ করে হুমিভার। জি স্যার। ফাইন, তাহলে তো আপনারা ভালো করে বুঝেই গেছেন। ওকে ফাইন, এবার আমরা দেখবো কিছু উদাহরণ দেখে আসি কেমনে পরীক্ষা আসে। পরীক্ষা আসবে কিভাবে? এই যে এই জায়গাটা করে আসছে না, এই জায়গাটা করে গ্যাপ থাকবে না, কিচ্ছু থাকবে না এখানে। এই যে এই জায়গায় কিছু থাকবে না, এই জায়গায় কিছু থাকবে না, এই জায়গাটাতে গ্যাপ থাকবে। কি আপনাদেরকে সঠিক কিছু বসাতে বলবে, যেখানে সঠিকটা কি হয় বসান। এই জায়গায় আমরা বসাবো। তখন আমাকে চিন্তা করতে হবে এভাবে যে আগে আমরা রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আগে আমাকে চিন্তা করতে হবে যে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। তো চলো আমরা এই 3টা বাক্য নিয়ে একটু ভেবে দেখি যে আসলে এখানে কি সঠিকভাবে প্রোনাউন বসানো যায়। তো আমরা পড়েছিলাম যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে একটি নাউন বা একটি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সেটা অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে, এছাড়া অন্য কেউ অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না। তো আমাকে এখন প্রশ্নের উত্তর দিবে আমাকে এই মুহূর্তে যে খাদিজা আক্তার, এখানে কি গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে? না স্যার, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট নেই। ওকে, যদি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে কি কি প্রোনাউন বসানো যায় জানি? হোয়াট, হুইবার, হুমিবার। ওকে ফাইন, এইখানে কি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে? জি না স্যার। নেই। এখন এই 3 নাম্বার বাক্যে লিসেন টু হোয়াট হি সেজ বা লিসেন টু ড্যাশ হি সেজ, এখানে গ্যাপের পূর্বে কে আছে? টু। জি স্যার। টু কি অ্যান্টিসিডেন্ট? জি না স্যার। তাহলে এই 3টা বাক্যে প্রমাণিত হলো কোনো অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই? নেই স্যার। তার মানে এখানে হোয়াট, হুয়েভার, হুমেভার। ফাইন, ওকে থ্যাংক ইউ খাদিজা। এখন যখন আমরা বুঝে যাব অ্যান্টিসিডেন্ট নেই, তখন আমরা বুঝে নিব যে সেখানে অ্যান্টিসিডেন্ট নাই মানে হুয়েভার, হোয়াট বা হুমেভার হবে। এর মধ্যে আগে চিন্তা করতে হবে ব্যক্তি নাকি বস্তু। ফোন করেছিল তাহলে নিশ্চয় ব্যক্তি, ব্যক্তি হলে কি বসে? হুয়েভার বা হুমেভার। এখন দেখেন এভাবে চিন্তা করেন, ফন্ট কি ভার্ব না?
তাহলে মি কি? মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমার ভার্বও আছে, অবজেক্টও আছে, আমার কি দরকার? সাবজেক্ট দরকার। তার মানে আমার আসলে এই জায়গায় বসবে কি? হু এভার, কারণ হু এভারই সাবজেক্টের কাজ করে। হু এভার সাবজেক্টের কাজ করে, তাই আমার এখানে সঠিক উত্তরটা হবে হু এভার। হু এভার। আশা করি বুঝে গেছেন। এখানে সঠিক উত্তর হলো হু এভার। এবার এই জায়গায় আমি বসাবো কি বসাবো? এখন আমি দেখতেছি এখানে সাহায্য করার ব্যাপার স্যাপার, এটাও ব্যক্তির কাজ, তার মানে হুয়েভার বা হুমেভার হবে। এখানে হেল্প তো ভার্ব, হেল্প যদি ভার্ব হয়, ইউ তো অবজেক্ট, তাহলে আমার ভার্ব আছে, অবজেক্ট আছে, আমার কি দরকার? সাবজেক্ট দরকার। সাবজেক্টের কাজ করে কি? হুয়েভার। তার মানে এই গ্যাপও সঠিক উত্তর হবে কি? হুয়েভার। হুয়েভার হবে। এবার পরের বাক্যে, পরের বাক্যে আমরা দেখতেছি এখানে আমার গ্যাপ, এই গ্যাপে আমি কি বসাবো? ওকে, এখানে ইউ হচ্ছে আমার সাবজেক্ট, ফাইন্ড হলো আমার ভার্ব, তাহলে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কি দরকার? অবজেক্ট দরকার। অবজেক্টের কাজ করে কি? হুম এভার। তার মানে আমাকে এখানে লিখতে হবে কি বলেন? হুম এভার। তো সঠিক উত্তর হুম এভার হয়ে গেল। এরকম করে গ্যাপের ডাইনে বামে দেখে চিন্তা করবে। এর পরের বাক্যে বলছে লিসেন টু ড্যাশ হি সেজ, সে কি বলে সেটা শোনো। তাহলে সে সে তো ব্যক্তি, কিন্তু সে যা বলতেছে ওটা তো আর ব্যক্তি না। আর ব্যক্তি না হলে কি হবে? হোয়াট হবে। তার মানে এই গ্যাপের মধ্যে সঠিক উত্তর হবে হোয়াট। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে আগেই দেখতে হবে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে যে গ্যাপটার পূর্বে ইজ দেয়ার এনি অ্যান্টিসিডেন্ট অর নট, সেখানে কোনো অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। যদি কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে ওই গ্যাপে হু এভার, হুম এভার বা হোয়াট হবে। ব্যক্তি হলে হু এভার বা হুম এভার, ব্যক্তি বা অন্য সবার ক্ষেত্রে হবে হোয়াট। যারা ক্লাসের পরে জয়েন করেছেন তারা হয়তো অনেক কিছুই বুঝবেন না, এর জন্য আমি মোটেও দায়ী না। 2 নাম্বার রুলটা আমরা দেখবো। 2 নাম্বার রুলটা কি? 2 নাম্বার রুলটা হচ্ছে, ধরেন একটা গ্যাপ থাকলো, এখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে আপনাকে রিলেটিভ প্রোনাউন বসাতে বলছি। আপনি যখন দেখবেন এই গ্যাপটার পূর্বে যদি এগুলো থাকে, অল, গ্যাপের পূর্বে অল আছে, গ্যাপের পূর্বে অল পাওয়া গেলে ওই গ্যাপে চোখ বন্ধ করে কি বসাবেন? দ্যাট। এই জন্যই তো আমরা বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। মনে পড়ে? আমরা কি বলি অল হুইচ গ্লিটার্স? বলি না কিন্তু আমরা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কেন? কারণ নিয়মটা হচ্ছে এরকম যে গ্যাপটার পূর্বে, এখানে গ্যাপ থাকবে পরীক্ষায়, এই গ্যাপটার পূর্বে যদি আমরা কি পাই? অল পেয়ে যাই, তাহলে ওই গ্যাপে নিঃসন্দেহে আমরা দ্যাট বসাবো, ব্যক্তি বস্তু সবার জন্য, কারণ বিকজ দ্যাট ইজ অলরাউন্ডার। তাই 2 নাম্বার রুলটা হচ্ছে এরকম, ভালো করে দেখেন, যখন গ্যাপের পূর্বে আপনি অ্যান্টিসিডেন্টের জায়গায় গ্যাপের পূর্বে যদি আমরা এই জিনিসগুলো পেয়ে যাই, কোন জিনিসগুলো আমরা পেয়ে যাই গ্যাপের পূর্বে? দেখেন, গ্যাপের পূর্বে যদি আপনারা অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, কোন সুপারলেটিভ ডিগ্রি মানে টলেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট এরকম, কোন অর্ডিনাল নাম্বার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম, অথবা যদি গ্যাপের পূর্বে এই স্ট্রাকচারটা পেয়ে যান যে একটা ইট আছে, তারপর একটা বি ভার্ব আছে, তারপর নাউন আছে, ওই গ্যাপের চোখ বন্ধ করে দ্যাট বসাবেন। আমার সাথে মনে মনে পড়ে ফেলেন, গ্যাপের পূর্বে কি কি থাকলে মনে মনে পড়ে ফেলেন। গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, বলেন, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি, অর্ডিনাল নাম্বার, অথবা গ্যাপের পূর্বে ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন, এরকম স্ট্রাকচার পাওয়া গেলে ওই গ্যাপে চোখ বন্ধ করে কি বসবে? দ্যাট বসবে। দেখেন এগুলো শিখে লাভ কি? এই যে 3টা উদাহরণ আমি দিয়েছি, এখানে কেন দ্যাট হলো দেখেন মজার নিয়মটা। আমি এই 3টা বাক্যের অর্থ জানি না, কোনো সমস্যা নেই, আমি জানি এটা গ্যাপ, গ্যাপের পূর্বে কি আছে? অল, অল থাকা মানে দ্যাট। ইট ইজ দা বুক, এখানে দ্যাট কেন? কারণ গ্যাপের পূর্বে ইট আছে, তারপর একটা বি ভার্ব আছে, তারপর একটা প্রোনাউন থাকলে হবে না, নাউন থাকতে হবে, আছে কিন্তু, তাহলে এই গ্যাপে দ্যাট। এই যে বলছি ইট, বি ভার্ব, নাউন, দ্যাট হবে। 3 নাম্বার বাক্যে হি ইজ দা অনলি পারসন দ্যাট হি নোজ দ্য ম্যাটার, কেন দ্যাট হলো? কারণ এই যে গ্যাপের পূর্বে অনলি আছে, তাই দ্যাট। অথচ ব্যক্তি হয়েও দ্যাট। এখানে কিন্তু অনেকে হু দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। হু কখন দিব? যখন অপশনে আমি একান্তই দ্যাট পাবো না, তখন হু দিব, কারণ এখানে হু এর চেয়েও পারফেক্ট ইউজ হচ্ছে দ্যাট, কারণ দ্যাট অলরাউন্ডার। তাহলে আমরা বুঝলাম কি, গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি কিংবা অর্ডিনাল নাম্বার পাওয়া গেলে বা ইট, বি ভার্ব পাওয়া গেলে ওই গ্যাপে চোখ বন্ধ করে কি বসবে? দ্যাট বসবে। আশা করি ক্লিয়ার। 3 নাম্বার, আরো একটা শর্ত আছে, আরো একটা শর্তে দ্যাট বসে, কিরকম?
শর্তটা হচ্ছে এরকম, ধরেন এমন যদি হয় যে একটা গ্যাপ আছে, ওকে ফাইন, এই গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে, যে কোনো একটা সাবজেক্ট, ধরেন আই আছে বা ইউ আছে, এরকম একটা সাবজেক্ট, আর গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন থাকবে না। তার মানে কি, থাকতেও পারে কিন্তু থাকা যাবে না। যখন দেখবেন কোনো বাক্যে গ্যাপ আছে, গ্যাপের পূর্বে দেয়ার ইজ নো কমা সাইন, থাকা যাবে না, কমা চিহ্ন নাই। একই সাথে গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে, ওই গ্যাপেও আপনি দ্যাট বসাবেন। দুইটা শর্ত, গ্যাপের পূর্বে মানে গ্যাপের বাম দিকে কমা চিহ্ন থাকা যাবে না, আর গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকতে হবে। এই শর্ত দুটো মিলে গেলে সেখানে ব্যক্তি, বস্তু, মানুষ, অমানুষ সবার জন্য দ্যাট হবে। প্রশ্ন হতে পারে কমা থাকলে কি, এটা পরে আসতেছি। দেখেন এই জায়গাগুলো খেয়াল করেন, দে ফাউন্ড দ্য ম্যান দ্যাট আই স দেয়ার লাস্ট নাইট। এখানে দ্যাট হলো কেন? কারণ দ্যাটের পূর্বে কোনো কমা চিহ্ন নাই, আর দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, তাই এই গ্যাপে কি হলো, দ্যাট। অনেকে বলবেন কেন এখানে হুম হবে, হুম, হ্যাঁ হুম হবে, হুম দেয়া যেতে পারে যদি অপশনে দ্যাট না পাওয়া যায়, কারণ হুমের চেয়েও দ্যাটটা এখানে স্ট্রং ইউজ। অপশনে যখন দ্যাট পাবেন না, তখন আপনারা সেই গতানুগতিক ছোটবেলার নিয়ম অনুযায়ী হুম দিবেন। তাহলে কি আমরা সেদিন ভুল শিখছিলাম? সেটা আপনারাই জানেন, না যারা শিখাইছে তারা জানে হয়তোবা। হি বট আ বুক দ্যাট হি ওয়ান্টেড, এখানে গ্যাপের পূর্বে কমা নাই, গ্যাপের পরে সাবজেক্ট, ওই গ্যাপে দ্যাট হবে। আশা করি ক্লিয়ার। তাহলে গ্যাপের পূর্বে কমা চিহ্ন না থাকলে, গ্যাপের পরে সাবজেক্ট থাকলে, ওই গ্যাপে ব্যক্তি বস্তু সবার জন্য দ্যাট হবে। আর গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি থাকলে ওই গ্যাপও দ্যাট হবে। এরপরের বাক্য কি আছে 4 নাম্বার নিয়মে, গ্যাপের পূর্বে যদি কমা চিহ্ন থাকে তাহলে কি হবে? গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসুক না কেন অন্তত দ্যাট বসবে না। যদি এখানে কমাটা থাকে, কথা ধরেন এখানে কমা আছে, এখানে কমাটা যদি থাকে তাহলে এখানে আর দ্যাট দেওয়া যাবে না। দ্যাটের পূর্বে কমা থাকলে আর যাই বসুক দ্যাট দেওয়া যাবে। তাহলে কি হবে? অপশন দেখে আপনি বুঝবেন। এখানে দ্যাট না হওয়া মানে হুম দিতে হবে। ধরেন এখানে কমা চিহ্ন আছে, তাহলে কি দিতে হবে? দ্যাট তো হবে না। ওকে, দ্যাট না হোক, বস্তু তো, বই তো বস্তু, বস্তুর জন্য কি কি হয়? হোয়াট হয়, হুইস হয়, দ্যাট হয়। দ্যাট তো দেওয়া যাবেই না। বাকি থাকলে কি হোয়াট, হুইস। হোয়াট দেওয়া যাবে না, কারণ অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট না থাকলে হোয়াট হয়। তাহলে কি বসবে বলেন? হুইস বসবে। এই ছিল রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। এগুলো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শীট দেখে আপনারা আরো ভালো করে পড়বেন। পড়া শেষ হয়ে গেলে এইখানে আমি রিলেটিভ প্রোনাউন সহ প্রোনাউনের উপর আমি একটা এক্সারসাইজ দিয়েছি, সেই এক্সারসাইজ গুলো আপনারা ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন বাসায়। তো এই ছিল আজকের মতো প্রোনাউনের আলোচনা। শীটটা ভালো করে দেখে নেবেন, পড়ে ফেলবেন। আর একটা বিষয় দেখেন, একটা জিনিস খেয়াল করছেন, ধৈর্য কার কত কম। আমি এমনি রেকর্ড করতে চাই না, ক্লাস রেকর্ড করতে না চাওয়ার পিছনে আমার যে কারণটা, সেই কারণটা হচ্ছে যে এটাই, যে রেকর্ড থাকলে আপনাদের মধ্যে অনেকে আছে তারা ক্লাস করতে চায় না, পরে রেকর্ড দেখে নিব। কিন্তু আমি তো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিব, এই জন্যই তো জুমে আসা, জানো তো আমি রেকর্ড ভার্সনেই কোর্সটা চালু করতাম। এই জন্যই আমি ক্লাসটা রেকর্ড করতে চাই না। আশা করছি আগামী ক্লাস থেকে আমি কোনো ক্লাস রেকর্ড করব না। সরাসরি কেউ করতে পারলে করবে, না করতে পারলে একদম নাই। ঠিক আছে, এটাই আমি করব। কারণ হচ্ছে দেখেন, শুরুটা করলাম আমরা প্রায় 18 জনের মতো, 17 জনের মতো দিয়ে, আর সবশেষে কি কিন্তু এখন আছে 10 জন। কারণ সবাই বারবার জানতেছে রেকর্ড তো আছেই, শীট তো অনেক সাজানো গোছানো, তাহলে ক্লাস করা দরকার কি, পরে করে নিব। এগুলো কিন্তু পরে আর করতেও পারবে না, পরে করাটা এত কিন্তু কষ্টকর হয়ে যাবে, দেখার আলসেমও হবে। তো এই হচ্ছে বিষয়, আর এক্সট্রা কিছু বলার নেই। আমাদের প্রোনাউনের আলোচনা এখানে শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমি প্রোনাউনের উপর পরীক্ষা নিব। সো আর হচ্ছে যে আমার সাথে কয়েকজন যোগ দিয়েছে, আমি একটু জানতে চাই তারা কারা। রায়হানটা কারা? প্লিজ রায়হান কে? ইশরাতের ভাই নাকি রায়হান? না স্যার, আমি তো চিনি না। আচ্ছা, এই রায়হানটা কে? রায়হান, আপনি একটু যদি আপনার পরিচয় দিতেন। হ্যালো, হ্যাঁ রায়হান, আপনি কোথা থেকে হ্যালো বলছিলেন? স্যার, মাদারীপুর থেকে। মাদারীপুর থেকে। আপনার সাথে কি কখনো আমার অনলাইন ছাড়া জি সরাসরি ক্লাস হয়েছিল? জি না স্যার। হয়নি। আচ্ছা, তার মানে অনলাইনে পরিচয়।
জি জি প্রথম দেখা। আপনি কি আমাদের সাথে এই যে বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কিংবা প্রাইমারি পরীক্ষা শিক্ষক নিয়োগের জন্য ইংলিশ কোর্স করতে চাচ্ছেন, আগ্রহী? জি স্যার। আচ্ছা, আজকে আপনার জন্য এটা ছিল শুধুই ফ্রি ক্লাস। আপনি মনে হয় ক্লাসটা শুরু থেকেই করেছেন। যদি আপনার কাছে মনে হয় সব মিলিয়ে যে না আপনি ক্লাসটা করতে ইচ্ছুক, তাহলে আমি এখন ক্লাসটা শেষ করব, আমাকে মেসেঞ্জারে নক করেন, এ ব্যাপারে কথা বলে নিব। আর যদি আপনি শুধু এমনিতেই জানার জন্য আসেন সেটা ভিন্ন হিসাব। এরপর থেকে অবশ্য ফ্রি ক্লাস করতে দেওয়া হবে না, আজকেই শুধু ফ্রি ক্লাসটা ছিল। আপনার যদি মনে হয় আপনারা আমাদের সাথে এরকম কোর্সটা কন্টিনিউ করতে চান, আজকে ক্লাসের প্যাটার্ন তো বুঝে গেলেন, তাহলে আমাকে মেসেঞ্জারে জি নক করবেন। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর সাথে আছে নতুন কাউকে অবশ্য দেখতেছি না, বাকি সবাই পরিচিত পুরাতন। তাহলে এই পর্যন্তই, আমি ক্লাসটা এখানে এন্ড করতে চাচ্ছি। কারো কিছু বলার আছে? প্রশ্ন? স্যার আমি ক্লাসটা খুব ভালো। কথা বলতাম। হ্যাঁ, কি বলেন? বলেন বলেন। স্যার বলবো? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আমি আগামী কাল আর আগামী পরশু স্যার হয়তো বা একটু আমার প্রয়োজন আছে, আগামী কাল আগামী পরশু। ওকে, রেকর্ডটা তো করে স্যার শুধু যদি তোমারই দিব, একটু আমি বুঝতে পারছি। আমাকে ওকে ফাইন, রেকর্ড করে শুধু তোমাকেই দিব। জি স্যার, আমার হয়তো বা কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আর কারো কিছু বলার আছে? নেই? ওকে ফাইন, না থাকলে ভালো, থাকলে পরে শোনা যাবে। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন। আর আমি বলে দিলাম পরবর্তী ক্লাসগুলো যদি না করে রেকর্ড দিব না আমি, কারণ আপনাদের সাথে চুক্তি কিন্তু করি নাই রেকর্ড দেওয়ার, আমি চুক্তি করেছি ক্লাস করার। সো আমি রেকর্ড দিতে বাধ্য না। ভালো থাকবেন সবাই।